নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত যে অনলাইন ক্লাসের কর্মসূচিটি কন্টিনিউ হচ্ছে। আজকে আবার তোমাদের সঙ্গে আবার ভূগোলের একটি টপিক নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এর মধ্যে আমাদের থার্ড সেমিস্টারের রেজাল্টও পাবলিশড হয়েছে। আশা করি সবাই তার যে যেরকম পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী নাম্বার পেয়েছো বা স্কোর করেছো, এবং ফোর্থ সেমিস্টারেও যাতে আরো ভালো করা যায় সেই উদ্যোগে সেই সেটাকে সামনে রেখেই তোমরা এগিয়ে চলো, এই কামনা আমার রইল। অনেকদিন ধরেই পরপর ভূগোলে অনেকগুলো টপিক আমাদের অনলাইন ক্লাসে আমি বা আমার সঙ্গে আরো অন্যান্য স্যার ম্যাম যারা আছেন তারা ক্লাস নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে আয়োজনে। তো আজকে আমরা সেরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। কিছুটা আজকে আমরা এই ক্লাসে কিছুটা আমরা করব, আর বাকি অন্য একটি ক্লাসে গিয়ে বাকিটুকু কমপ্লিট করব। কোন টপিকটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের যে তিনটে সাব টপিক আছে তার মধ্যে একটি হচ্ছে থার্ড যে টপিক, অর্থাৎ ভারতের ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া। সেখানে ইউনিট 1-এ রয়েছে ভারতের শিল্প। সেই টপিকটা আমরা আজকে ক্লাস করাবো। আশা করি তোমরা এটা ইন্টারেস্টেড হবে এবং তোমাদের ক্লাসটা মনোগ্রাহী হবে, সেই চেষ্টা আমার থাকবে। চলো তাহলে বইপত্র হাতের কাছে যে বইটা টেক্সট বুক আছে সেটাকে সামনে রাখো, একটা নোটবুক সামনে রাখো, সেটাকে নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করি। প্রথমেই যেটা আমার ইন্ট্রোডাকশন দিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমি সুদীপ্ত বসু, সহশিক্ষক, বীরা বল্লভপাড়া উচ্চ বিদ্যালয়ের। আজকে তোমাদের ভারতের ভূগোলের ভারতের যে শিল্প চ্যাপ্টারটা সেটা আমরা শুরু করছি। তো আমাদের সিলেবাসে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, তার মধ্যে আজকে আমরা যে তিনটে ইন্ডাস্ট্রির উপর ফোকাস করব, সেটা প্রথমটা হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। নেক্সট হচ্ছে পেপার ইন্ডাস্ট্রি, আর থার্ড হচ্ছে কমার্শিয়াল ফিশিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বা বাণিজ্যিক মৎস্য চাষ। এই তিনটে শিল্পের উপর আজকে আমাদের ক্লাস থাকবে। বাকি যে চারটে শিল্প রইল সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকে আমরা এই তিনটে শিল্পের উপর ফোকাস করব। সবার প্রথমে আমাদের যে বিষয়টা, এটা হয়তো ডাইরেক্ট আমাদের সিলেবাসে নেই, যে শিল্প ব্যাপারটা কি বা শিল্পের জন্য কি কি কন্ডিশন লাগবে। এটা কিন্তু তোমরা আগের সেমিস্টার গুলোতে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে ভারতের ওয়ার্ল্ডের যে বিভিন্ন শিল্পের উপর আমাদের সিলেবাসে ছিল সেটাই ক্লাস করেছো বা তোমরা পড়েওছো। তোমাদের স্কুলের স্যার ম্যাম যারা আছেন তারা অবশ্যই যত্ন নিয়ে তোমাদেরকে এটা বুঝিয়েছেন। তাও যেহেতু আমাদের এই শিল্প চ্যাপ্টারে আজকে আমাদের ক্লাস, তো শিল্প ব্যাপারটা কি বা শিল্পের জন্য কি কি কন্ডিশন লাগে সেটা আরেকবার একটু ঝালিয়ে নেওয়া। আরেকবার বলছি, আরেকবার শোনো, দেখবে পুরোটাই তোমাদের মনে এসে যাবে। কারণ যে পয়েন্টগুলো আমরা অ্যানালিসিস করব সেই পয়েন্টগুলোই বারবার বিভিন্ন শিল্পের ক্ষেত্রে আসবে। তাই জন্য কন্ডিশন, শিল্প যে কোনো জায়গায় একটা ইন্ডাস্ট্রি হতে গেলে তো অনেকগুলো কন্ডিশন লাগে, বা শিল্প ব্যাপারটা কি সেটা বোঝাটা বুঝে আমরা যদি সিলেবাসে এগোই তাহলে আমাদের প্রত্যেকের সুবিধা হবে। তাহলে চলো শিল্প ব্যাপারটা কি সেটা আমরা আগে বুঝি। অনেকের ধারণা হচ্ছে যে শিল্প মানে হচ্ছে একটা কারখানা, সেখানে অনেক এমপ্লয়ি কাজ করে বা এরকম। কিছুটা ঠিক হয়, এখানেই আমাদের একটা কোথাও একটা ভুল ধারণা থেকে যায় শিল্প মানে একটা জায়গায় কারখানা তৈরি করা। সেটা একটা পার্ট হতে পারে। শিল্প হচ্ছে একটা প্রসেসিং বা একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যেখানে প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন কাঁচামাল, সেটা কৃষির থেকে আমরা পেতে পারি, সেটা খনিজ মানে খনি উত্তোলনের মাধ্যমে আমরা পেতে পারি, বা বিভিন্ন পশুপালন বা ডেয়ারি ফার্মগুলো থেকে আমরা পেতে পারি। প্রকৃতি থেকে প্রাপ্ত, বা যদি কথাটাকে আমরা একটু ঘুরিয়ে বলি, প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে যেসব কাজ আমরা করি সেখান থেকে বিভিন্ন যে প্রাপ্ত বস্তু বা সম্পদ, সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে কাজে লাগাবো, কতগুলি মেশিনারি সিস্টেমের মাধ্যমে, প্রযুক্তির দ্বারা, যন্ত্রের মাধ্যমে শ্রমিক সেই কাজগুলো করবে। তাদের দ্বারা যখন একটা আমাদেরই প্রয়োজনীয় কোনো একটা বস্তু
বা সম্পদ আমরা যখন সেটাকে বানাচ্ছি বা তৈরি করছি, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, শিল্প হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে কিছু কাঁচামালের ভিত্তিতে আমাদের চাহিদা মতো কিছু ব্যবহার্য জিনিস বা বস্তু আমরা বা সম্পদ আমরা তৈরি করি, সেটাই হচ্ছে শিল্প। আর তার মধ্যে যন্ত্রশিল্প বা শ্রমশিল্পটা কি, যেখানে এমপ্লয়ির সংখ্যা বা মূলধনের সংখ্যা অনেকটা বেশি এবং প্রচুর লোক সেখানে ইনভলভ। ঠিক আছে, সেইটাকে আমরা বলছি শ্রমশিল্প বা যন্ত্রশিল্প। তো এই হচ্ছে শিল্পের মোরাললেস কনসেপ্ট। এবার শিল্প গড়ে উঠতে গেলে আমাদের কি লাগবে দেখো, ফ্যাক্টরস অফ দ্য লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ। একটা শিল্পের অবস্থানের ক্ষেত্রে সবার প্রথম যেটা প্রয়োজন, যেটা ছাড়া শিল্প একদম হবে না, সেটা হচ্ছে র মেটেরিয়াল বা কাঁচামাল। এবার এই কাঁচামালটা অনেক ধরনের হয়, আমরা পড়েওছি। প্রথমটা কি, বিশুদ্ধ কাঁচামাল। মনে করে দেখো, আমরা পড়েছি বিশুদ্ধ কাঁচামাল কি। বিশুদ্ধ কাঁচামালটা কি রকম, যে কাঁচামাল ব্যবহার করার পরে সেখান থেকে যে পণ্যটা আমরা পাচ্ছি, শিল্প পণ্য, তার ওজন এবং সেই কাঁচামাল দুটোর ওজনই এক। অর্থাৎ যতটুকু কাঁচামাল ব্যবহার করব ততটুকুই আমি শিল্প পণ্য পাবো। এই ধরনের কাঁচামালকে আমরা বিশুদ্ধ কাঁচামাল বলব। যেমন সুতো তৈরি বা কার্পাস বয়ন শিল্প বা সুতি বস্ত্র শিল্প, তুমি যতটুকু তুলো দেবে ততটুকুই কিন্তু সুতো বেরোবে, এখানে কোনো নষ্ট হয় না, এটা বিশুদ্ধ কাঁচামাল। এবং আর একটা কি, অবিশুদ্ধ কাঁচামাল। ঠিক, কি অবিশুদ্ধ কাঁচামাল কোনটায়, যেটায় কাঁচামাল যা দেব তার থেকে শিল্পপণ্য যখন আমি পাবো তার ওজনটা কমে যায়, সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। যখন লৌহ ইস্পাত শিল্প হতে পারে, চিনি শিল্প হতে পারে, যেখানে আমরা দেখা যাচ্ছে কাঁচামাল যতটা লাগে আনছি আমরা, তার থেকে অনেক কিছু অনেকটা অংশ বাদ দিয়ে দিতে হয়। তুমি চিনি শিল্পে দেখো, আখের উপর ভিত্তি করে যদি হয়, তো আখের রস বের করার পরে যে ছিবড়েটা থাকে সেটাকে আমাকে ফেলে দিতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, কাঁচামালের ওজনটা কমে গেল। অর্থাৎ কাঁচামালের ওজন যা, তার থেকে শিল্পজাত পণ্যের ওজনটা কম। লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে তাই, আকরিক লোহা লাগছে, ম্যাঙ্গানিজ লাগছে, চুনাপাথর, ডলোমাইট, এই বিভিন্ন কাঁচামাল লাগছে, কয়লা লাগছে। কয়লাটা হয়তো শক্তি সম্পদ হিসেবে লাগছে। এই যে কাঁচামালগুলো লাগছে, এই কাঁচামালগুলোকে যখন আমি ব্যবহার করার জন্য প্রসেসিং করছি, এদের এই যে এগুলো তো বিভিন্ন আকরিক থেকে পাই, আকরিকের মধ্যে অন্যান্য পদার্থগুলো থাকে, সেগুলো বাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ কাঁচামাল আনছি এতখানি, পাচ্ছি অল্প কম, এটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এবার এই দুটো পড়ার কারণ হচ্ছে কি, কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা শিল্প কোথায় গড়ে উঠবে সেটার জন্য এই কাঁচামালের এই যে বিশুদ্ধ অবিশুদ্ধটা জানাটা খুব জরুরি। বিশুদ্ধ কাঁচামাল যেটা, সেটার ক্ষেত্রে সেটা যেখানে কাঁচামাল পাওয়া যায় সেখানে গড়ে উঠতে পারে, বাজারে গড়ে উঠতে পারে, বা দুটো মাঝখানে কোনো একটা জায়গায় যদি অন্যান্য পরিকাঠামো যদি ঠিকঠাক থাকে গড়ে উঠতে পারে। কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল যদি হয় কোনো একটা শিল্পে, তাহলে শিল্পপতি বা যারাই শিল্পটা তৈরি করছেন বা যারাই সেটাকে ব্যবস্থাপনা করছেন, তাদের ফোকাস থাকবে কাঁচামাল যেখানে পাওয়া যায় তার কাছাকাছি এই ইন্ডাস্ট্রিটা গড়ে তোলা। কারণ কাঁচামাল আনতে হয় অনেক, পরিবহন ব্যয়টা অনেক বেশি হবে যদি অনেক দূরে নিয়ে যেতে হয়। বরঞ্চ তার থেকে যে পণ্যটা পাচ্ছি সেটা অল্প পাচ্ছি, সেটাকে অনেক দূর নিয়ে যাওয়ার খরচটা অনেক তুলনামূলকভাবে কম। এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই বিশুদ্ধ অবিশুদ্ধ একটা ইন্ডাস্ট্রির পরিবহন ব্যয়টাকে বাঁচানোর জন্য কোথায় গড়ে তোলাটা সুবিধা হবে, সেই জন্য এই কনসেপ্টটা এসছে। আর একটা কাঁচামাল হয় পচনশীল কাঁচামাল, যেটা দ্রুত কারখানায় না নিয়ে গেলে জিনিসটা পচে যেতে পারে। যেমন ফলের থেকে ভিত্তি করে যদি কোনো জ্যাম জেলি ফ্যাক্টরি হয়, ফলটাকে বাগান থেকে তুলে দ্রুত আমাকে পাঠাতে হবে। বা ডিয়ারি শিল্পের সঙ্গে যুক্ত যদি হয়, বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে সেটা যখন আমি ফ্যাক্টরিতে পাঠাবো, একটা টাইমের মধ্যে পাঠাতে হয়, নাহলে কিন্তু মুশকিল, দ্রুত পরিবহনটা লাগে। এইরকম কাঁচামাল হতে পারে। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শক্তি সম্পদ। আমরা একটু আগেই জেনেছি যে শিল্প করতে গিয়ে শিল্পের জন্য যন্ত্র লাগে, আর যন্ত্র চলবে কিসে, হাতের। এটা তো আর কুটির শিল্প নয়, শ্রম শিল্প, বড় বড় যন্ত্রপাতি, বড় বড় মেশিন চালাতে গেলে কিন্তু আমাদের কি লাগছে, আমাদের এনার্জি লাগবে, শক্তি সম্পদ। তো সেই শক্তি সম্পদের যোগানের জন্য
তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে পারে, জলবিদ্যুৎ কেন্দ্র হতে পারে, বিভিন্ন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে এনার্জি গুলো আমরা পাই, তাদের তার কাছে অর্থাৎ শিল্প গড়ে উঠতে গেলে এই শক্তি সম্পদের যোগানটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আমরা দেখবে যে আমাদের পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কারণ কয়লার খনিগুলো এখানে প্রচুর রয়েছে তার উপর ভিত্তি করে। এবং এই কয়লার খনির উপর ভিত্তি করে যে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের দুর্গাপুর আসানসোল অঞ্চল বা হুগলি শিল্পাঞ্চল বা হলদিয়া শিল্পাঞ্চলে এত ফ্যাক্টরিগুলো কিন্তু চলছে। এটা সারা ভারতবর্ষেই। মুম্বাই পুনে যে শিল্পাঞ্চল, প্রচুর ইন্ডাস্ট্রি ওখানেও একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র, একাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের সাপ্লাইটা আসছে। বিদ্যুৎ ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি চলবে না, আর শিল্প চলবে না, কারণ যন্ত্র চালাতে গেলে আমাকে কারেন্টের যোগান লাগবে। ওকে, তো এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। নেক্সট হচ্ছে 3 নাম্বার হচ্ছে অনুকূল জলবায়ু। ক্লাইমেট একটা ফ্যাক্টর। ক্লাইমেট কেন ফ্যাক্টর? কারণ ক্লাইমেটের উপর অনেক ইন্ডাস্ট্রি নির্ভর করে। যেমন যদি ময়দা শিল্প হয়, ময়দা শিল্পের ক্ষেত্রে একটু ড্রাই ওয়েদারটা প্রয়োজন, বা যেখানে শুষ্ক এলাকা। সিনেমা ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র শিল্প, যেন সেখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। হলিউড ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রয়েছে, কারণ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে একটা বছরের একটা বড় টাইম রৌদ্রোজ্জ্বল থাকে। এরকম একটা সময় পর্যন্ত যে কার্পাস বয়ন, এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটা ফ্যাক্টরির মধ্যেই সেই পরিবেশটা তৈরি করা হয়। কিন্তু কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে সমুদ্র তীরবর্তী অঞ্চলের যদি জায়গায় গড়ে তোলা হয়, সামুদ্রিক আবহাওয়া এই সুতো শিল্পের অনেকটা হেল্প করে। কারণ তুলো থেকে সুতো তৈরি করার সময় সুতো যাতে ছিঁড়ে না যায়, সেটার জন্য এই ওয়েদারটা প্রয়োজন হতো। এখন এটা অনেক ক্ষেত্রেই দেশের অনেক ভেতরেও, আমাদের ভারতের অনেক ভেতরেও এই শিল্প গড়ে উঠেছে, এবং সেটা কারখানার মধ্যেই বা ইন্ডাস্ট্রির মধ্যেই সেই এনভায়রনমেন্টটা তৈরি করা হয়। কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। তাই জন্য ক্লাইমেট একটা ফ্যাক্টর। আবার চা শিল্প ভেবে দেখো, চা শিল্প কোথায় গড়ে ওঠে? চা বাগিচার মধ্যে। তো চা বাগিচাটা তো তোমার যে কোনো জায়গায় হবে না। চা বাগিচার জন্য কি চা শিল্পের জন্য তাহলে চা, যেখানে চা চাষের জন্য যা যা অনুকূল পরিবেশ দরকার, মনে করো এরকম উষ্ণতা, এরকম বৃষ্টিপাত, পাহাড়ের ঢাল, ছায়া প্রদানকারী বৃক্ষ, এই কন্ডিশন গুলো লাগবে, এই ওইরকম আবহাওয়া লাগবে, সেখানে চা চাষ হবে। আর যেখানে চা চাষ হবে তার মধ্যেই চা বাগিচা বা টি ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। সো এই চা শিল্পের জন্য তাহলে একটা পরোক্ষভাবে হলেও জলবায়ুটা আমার প্রয়োজন। তো জলবায়ু একটা ফ্যাক্টর। স্বচ্ছ জল, পরিষ্কার জল, কিছু কিছু শিল্পের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার জলের খুব চাহিদা আছে। কাগজ শিল্পে প্রচুর জল লাগে, বিভিন্ন শিল্পে এই জলের প্রয়োজন আছে। পাট শিল্পের ক্ষেত্রে জলের প্রয়োজন হয়। সেই জন্য স্বচ্ছ জল, সমুদ্রের নোনা জল দিয়ে কিন্তু সবসময় হবে না। স্বচ্ছ জল বলতে এখানে মিষ্টি জলের কথাই বলা হচ্ছে, বা পরিষ্কার জল, সেই জলের যোগানটা খুব জরুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ওকে, এটা ছাড়া তো কখনোই কোনো ইন্ডাস্ট্রি হবে না। উন্নত পরিবহন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা না ভালো যদি না হয়, ভেবে দেখো একটা ইন্ডাস্ট্রি এক জায়গায় গড়ে উঠলো, কাঁচামাল একটা জায়গা থেকে সেখানে আনা, দ্রুত আনতে হবে, আবার সেখান থেকে যে পণ্যটা কিনলো সেটাকে আবার মার্কেটে বা বন্দরে পাঠানো, সেখান থেকে অন্য জায়গায় যাবে। তো উন্নত পরিবহন ব্যবস্থা ছাড়া সেটা সম্ভব? কোনো মতেই সম্ভব না। আমরা অনেক সময় দেখি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটকে সম্প্রসারণ করা হচ্ছে। আগে 2 লেনের ছিল, এখন 4 লেনের করা হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে পরিবহন ব্যবস্থার ডেভেলপমেন্ট না হলে ইন্ডাস্ট্রি কিন্তু থমকে যাবে, শিল্পের উন্নয়নটা কিন্তু সেইভাবে হবে না। দ্রুত পণ্য কারখানায় নিয়ে যাওয়া, কারখানা থেকে বাজারে নিয়ে যাওয়া আসা, এর জন্য এই পরিবহন ব্যবস্থাটা উন্নত থাকাটা খুব জরুরি। লেবার, দক্ষ অদক্ষ দুটোই শ্রমিক লাগে। যতই মেশিনে কাজ হোক, সেই মেশিনগুলোকে পরিচালনা করার জন্য যেমন দক্ষ শ্রমিক লাগছে, আবার কিছু কিছু জায়গায় অদক্ষ শ্রমিকও লাগে। শ্রমিক ছাড়া ইন্ডাস্ট্রি কিন্তু চলবে না। তো শ্রমিক একটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের নিয়ন্ত্রক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে চাহিদা বা বাজার। একটা ইন্ডাস্ট্রি করতে গেলে, যে সরকার থেকেই করুক বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানই তারা উদ্যোগ নিক,
কয়েকশো থেকে কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে বড় শিল্পের ক্ষেত্রে। তো এত টাকা ইনভেস্ট তারা করবেন, যদি সেই প্রোডাক্টের যদি বাজারে চাহিদা বা তার মার্কেট যদি না থাকে, তাহলে তো পুরোটাই লস হয়ে যাবে। তাই জন্য যারাই এই নতুন কোনো শিল্পের ক্ষেত্রে তারা আসেন, তারা কিন্তু আগে বাজারটা যাচাই করে নেন, বাজারে সেই প্রোডাক্টের চাহিদা বা বাজার আছে কিনা। চাহিদাটা এমনই একটা জিনিস, ডিম্যান্ড না থাকলে কিন্তু ইন্ডাস্ট্রি চলবে না। যে কোনো ক্ষেত্রে ডিম্যান্ডটা খুব প্রয়োজন। এখনই মনে করো আমাদের এখন স্মার্টফোনের যুগ, প্রত্যেকটা মোবাইল কোম্পানি বিভিন্ন রকম ভাবে স্মার্টফোন, 4G 5G, এখন তো 5G চলছে, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছেন মোবাইলে, বিভিন্ন রকম সিস্টেম গুলোকে দিচ্ছেন, কত রকম সুবিধা দিতে পারে। আচ্ছা, সেইভাবে কি কিপ্যাড ফোন প্রোডাকশন হচ্ছে কয়েকটা ক্ষেত্রে হচ্ছে, যারা বয়স্ক মানুষ বা যারা স্মার্টফোন ইউজ করতে পারেন না তারা হয়তো ব্যবহার করেন, কিন্তু সেইভাবে কি প্রোডাকশন হচ্ছে? কারণ তার চাহিদা বা বাজার সেইভাবে নেই। তাই জন্য বিভিন্ন কয়েকটা কোম্পানি হয়তো সেটাকে প্রোডাকশন রেখেছে, তাও খুব অল্প। তো এইটা হচ্ছে চাহিদা বা বাজার। চাহিদা বাজার না হলে কিন্তু যে কোনো শিল্পের ক্ষেত্রে কিন্তু সেটা গড়ে উঠবে না। নেক্সট, ক্যাপিটাল বা মূলধন। মূলধন এমন একটা বিষয়, মূলধন ছাড়া কিন্তু শিল্প এগোবে। এত প্রথম ধাপ হচ্ছে জমি সংগ্রহ করা, জমিটাকে কেনা, তারপরে সেখানে স্ট্রাকচার বানানো, দামি দামি মেশিনপত্র কেনা, প্রযুক্তিবিদ্যা আনা, দক্ষ শ্রমিক নিয়োগ করা। এত করতে গেলে যেটা বললাম একটা বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে কয়েকশো থেকে কয়েক হাজার কোটি টাকার কথা আমরা জানতে পারি বিভিন্ন পেপারের মাধ্যমে বা বিভিন্ন বইপত্র থেকে, যে এত মূলধন যদি বিনিয়োগটা, এখন সত্যি কথা বলতে সরকারের পক্ষেও সেই বিনিয়োগ করা সবসময় হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। বিভিন্ন বেসরকারি পুঁজিপতি যারা, তারা বিভিন্নভাবে অ্যাপ্লাই করছেন, টাকাটা ইনভেস্ট করছেন, বা একাধিক গ্রুপ মিলে এটা করছে। মূলধন ছাড়া শিল্প হবে না। অবশ্যই প্রযুক্তিবিদ। দেখবে আমাদের পশ্চিমবঙ্গের যেসব পাট কলগুলো আছে তার বেশিরভাগগুলোই বন্ধ হয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ, সেখানে সব যে প্রযুক্তিবিদ্যা সেখানে যা চলছে সেটা হয় ব্রিটিশ আমলে বা অনেক পুরনো, আধুনিকীকরণ সেইভাবে হয়নি। উন্নত প্রযুক্তিবিদ্যা লাগবে। এখন 2025 সালে দাঁড়িয়ে আমি যদি 1970 সালে প্রযুক্তিবিদ্যা দিয়ে কাজ করি তাহলে হবে না। নতুন নতুন মেশিন বেরিয়েছে, নতুন নতুন প্রযুক্তি। তুমি ভাবো না, আমাদের যে স্মার্টফোন আজ থেকে 5 বছর আগে একই কোম্পানির একই রকমের স্মার্টফোন এখন অনেক বেশি অ্যাডভান্স। এই অ্যাডভান্স কেন বলছি? তাতে হাই টেকনোলজি চলে এসছে। তো প্রযুক্তিবিদ্যা ছাড়া কিন্তু শিল্প হবে না। সো এগুলো হচ্ছে ফ্যাক্টরস। আবারও বললাম, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই ডাইরেক্ট, কিন্তু এই পয়েন্টগুলো তোমরা বিভিন্ন শিল্পের গড়ে ওঠার কারণের পেছনে এগুলো পাবে। তাই জন্য একবার একটু বলে দিলাম। সরকারি নীতি আর একটা, সরকার যে দেশে যেখানে বা স্টেটে হোক বা সেন্ট্রালে হোক, সেখানে কোন গভর্নমেন্ট চলছে, তাদের সরকারি নীতি কি, তার উপর নির্ভর করে কিন্তু শিল্পপতিরা শিল্পে আগ্রহ দেখায়। বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম ফেসিলিটি দেয় সেই ইন্ডাস্ট্রিকে, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য। কারণ সরকারের এখানে নিজস্ব কি স্বার্থ, একটা ইন্ডাস্ট্রি হলে যেটা হবে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচুর মানুষের কর্মসংস্থান, দেশের আর্থিক উন্নতি হবে, তোমার বিদেশি মূলধন আসবে, তোমার রপ্তানি সুযোগ বাড়বে, দেশের আয় বাড়বে, জাতীয় আয় বাড়বে। তো সরকারের একটা স্বার্থ থাকেই। তাই জন্য সরকার বিভিন্ন রকম পলিসি তৈরি করে যাতে শিল্পপতিরা আগ্রহ সহকারে কোনো একটা জায়গায় শিল্পটাকে গড়ে তোলে। তো সেই সরকারি নীতি একটা ফ্যাক্টর। ওকে, তো এইগুলো হচ্ছে মোটামুটি ফ্যাক্টর। এবার আমরা দেখবো আমাদের সিলেবাসে যেটা প্রথম শিল্প, আমরা ডাইরেক্ট সিলেবাসে চলে আসছি। বিভিন্ন ধরনের শিল্প হয়। তো প্রথম যেটা হচ্ছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষি ভিত্তিক শিল্প। ডাইরেক্ট কৃষি কাজের উপর বা কৃষির উপর ভিত্তি করে এই শিল্পটা গড়ে উঠছে, যেটার নাম হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। কৃষির উপর ভিত্তি করে আরো অনেক শিল্প আছে, তবে আমাদের সিলেবাসে এই অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি বা কৃষি ভিত্তিক শিল্পের মধ্যে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা এসছে। এই শিল্পটা কিন্তু খুব বেশি পুরনো নয়। আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে কিন্তু খুব বেশি পুরনো নয়। আমাদের যতটুকু ধারণা 1980 সাল নাগাদ আমাদের এই শিল্পের পথ চলা শুরু। 80 সালের পর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে এটা আসছে, বা আমাদের
সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এই শিল্পের প্রতি তারপর থেকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। তো প্রথম আমাদের জানতে হবে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উদ্দেশ্য কি। প্রত্যেকটা শিল্পের তো আমাদের কিছু উদ্দেশ্য থাকে, তো এই শিল্পের উদ্দেশ্য কি। তো যেটা প্রথম, যে যেহেতু কৃষিভিত্তিক শিল্প হওয়ার জন্য কি, কৃষিকাজ কোথায় হয়? গ্রামে। তাহলে কৃষিভিত্তিক শিল্প, এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উদ্দেশ্যের ক্ষেত্রে প্রথম উদ্দেশ্য যেটা আমরা পাবো, গ্রামীণ অর্থনীতির বিকাশ। কৃষি যত এই শিল্প যত বেশি গড়ে উঠবে, তত কৃষিজ পণ্যের চাহিদা বাড়বে। কৃষিজ পণ্যের চাহিদা বাড়লে কি হবে? কৃষক উৎসাহ সহকারে ফসল উৎপাদনে জোর দেবে, যে বাজারে চাহিদা আছে তার আমি আরো প্রোডাকশন করি, আরো করি। তাতে আলটিমেটলি কি হবে? গ্রামের যে অর্থনীতি, ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রামের, সেটা অনেক বেশি ডেভেলপ করবে। ঠিক আছে? তো এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি অনেক সময়, বা তোমরা যারা গ্রামে থাকো তোমরা দেখেছো, প্রোডাকশন অনেক সময় বেশি হয়ে যায়। আলু মনে করো, এখন শীতকাল, আলু তোলার টাইম বা আলু চাষ হয়, দেখা গেল বাজারে দাম নেই, কৃষক দেখা যাচ্ছে কত আর হিমঘরে রাখবে, অত টাকাও নেই, তারা অনেক সময় কি করছে, সেটাকে ব্যবহার করতে বা ফেলে দিচ্ছে। আলটিমেটলি কিছু করার নেই, বাজারে দাম নেই, তো বিক্রি করতে কেউ কিনছে না। তো বর্তমানে এই আলুটাকে নিয়েই তো আমরা জানি, তো আলু যেগুলো পটেটো চিপসের, সেখান থেকে তো আলু থেকেই হয়। তা যদি আলুর যদি বাজারে চাহিদা থাকে, শিল্পের ক্ষেত্রে খাদ্যপণ্যের মানে ডাইরেক্ট খাদ্যের সঙ্গে সঙ্গে যদি শিল্পের ক্ষেত্রেও চাহিদা থাকে, স্বাভাবিকভাবে এই এক্সেস যে আলুটা হতো সেটা আর থাকবে না। তাহলে কৃষিজ বর্জ্যের যে পরিমাণ সেটা অনেক কমে যাবে। ওকে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যে কোনো ইন্ডাস্ট্রি হওয়া মানে প্রচুর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যারা ইন্ডাস্ট্রিটাতে ডাইরেক্ট কাজ করছে তারা তো কাজ পেলই, ইনডাইরেক্টলি অনেক কাজ আসে। কৃষিজ পণ্যটাকে বাজার থেকে, কৃষকের জমি থেকে একটা গাড়িতে করে মনে করো কারখানায় আসছে, তাহলে এই যে ট্রান্সপোর্ট বাবদ যে একটা গাড়িওয়ালা আছে, তার তো একটা আয় হচ্ছে। তাহলে এরকম ভাবে ছোট ছোট বিষয়েও কর্মসংস্থানটা বৃদ্ধি পাবে, রপ্তানির পরিমাণ বাড়বে। কৃষিজ পণ্য, এই যে কৃষিভিত্তিক শিল্প, এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যেটা বললাম আমরা, তো তাতে সেটা বিদেশেও বাড়বে, বিদেশেও রপ্তানি হবে বিভিন্ন দেশে। খুব স্বাভাবিকভাবেই আমাদের কি হবে, এতে দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। সো এটা হচ্ছে এর উদ্দেশ্য মূলত। এবার আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রকার, আমি শুরুতে অনেক বললাম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বা তার উদ্দেশ্য কি। তোমাদের মনে হতেই পারে, স্যার আপনি তো এটা বললেন না, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ব্যাপারটা কি বলুন তো? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে সেই শিল্প যেখানে কৃষি থেকে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য, খাদ্য বস্তুকে আমরা তো ডাইরেক্ট খেতে পারি না, সেটাকে একটা প্রসেসিং এর মাধ্যমে হয় পুরোটা রেডি করে প্যাকেটজাত করে, অথবা অর্ধেকটা রেডি করে আর অর্ধেকটা আমরা ঘরে হয়তো রেডি করে নিলাম, এই রকম ভাবে প্যাকেটজাত করে বা হিমায়িত করে যখন আমাদের সামনে আসছে, বাজারে আসছে, সেই শিল্পটার নামই হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। আমাদের চারিপাশে আমরা এখন দৈনন্দিন জীবনে এটার উপর কিন্তু অনেক অভ্যস্ত হয়ে পড়ছি। একটু আগেই বললাম আলুর চিপস, সফট ড্রিঙ্কস, কোকোকোলা হোক, পেপসি হোক, এই ধরনের সফট ড্রিঙ্কস, আইসক্রিম, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম, আমুল হোক বা বিভিন্ন কোম্পানির আইসক্রিম, ঘি, পনির, বাটার, বিভিন্ন প্রকারের বিস্কিট, হ্যাঁ, যত প্যাকেটজাত খাবার আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। এমনকি আচ্ছা, যখন জমির থেকে কৃষক ধান তোলার পরে কোথায় যায়? চাল কলে যায় না? সেখান থেকে তো চাল হচ্ছে, সেটাই প্যাকেটজাত হচ্ছে। তাহলে চাল কল, ময়দা কল, সেগুলো সব ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু পড়ছে। কত রকমের ফুড প্রসেসিং হতে পারে, বিভিন্ন টাইপের, সেটা আমরা দেখি। প্রথম হচ্ছে ফল ও সবজি প্রক্রিয়াকরণ। বিভিন্ন রকমের ফল ও সবজি তুমি দেখবে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এরকম একটা সরু কন্টেনারের মধ্যে বা একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে 4-5টা করে আপেল, যেটা শুনলাম যে নিউজিল্যান্ড থেকে, আমি দোকানে শুনলাম যে নিউজিল্যান্ডের আপেল। এইরকম ভারতেরও বিভিন্ন রকম পণ্য প্যাকেটজাত করে বেরোচ্ছে।
এমন ভাবে কিছু প্রসেসিং করা থাকে যাতে সেগুলো অনেক দিন টেকে। বা ফল থেকে মনে করো বিভিন্ন রকমের জ্যাম, জেলি, স্কোয়াশ, বিভিন্ন ফলের জুস, বা একইভাবে সবজিগুলোকে প্রক্রিয়াকরণ করে প্যাকেটজাত করা, এগুলো সব হচ্ছে এটার মধ্যে পড়ছে ফল সবজি। দুগ্ধ প্রক্রিয়াকরণ, সমবায় সমিতির মাধ্যমে বিভিন্ন রকম জায়গায় যে ডেয়ারি ফার্ম গুলো চলছে, সেখান থেকে দুধ সংগ্রহ করে প্যাকেটজাত দুধ আমরা ডাইরেক্ট সেইভাবে, দেখো গ্রামের দিকে হয়তো ডাইরেক্ট আমরা বিভিন্ন খামার থেকে আমরা দুধ পাই, না হলে সব মাদার ডেয়ারি হোক বা বিভিন্ন মেট্রো হোক, বিভিন্ন কোম্পানি, আমুলের দুধের প্যাকেট, সব প্যাকেটজাত দুধ আমরা ব্যবহার করি, সেটা দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে আসছে। হাঁস মুরগি প্রতিপালন ও মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রির ডিম যেটা, ওটা তো ফুড প্রসেসিং। আমরা দেখি যে ওই কাগজের খাপের মধ্যে পোলট্রির ডিমগুলো আসছে, ফুড প্রসেসিং এর মধ্যে। প্যাকেটজাত মাংস, বিভিন্ন আরামবাগ চিকেন বা এই ধরনের যে চিকেন গুলো প্যাকেটজাত করে বিভিন্ন শপিং মলে পাওয়া যায়। ডাইরেক্ট তো আমরা পাই, কিন্তু প্যাকেটজাতও পাই। তো ওই যে হাঁস মুরগি প্রতিপালন বা মাংস প্রক্রিয়াকরণ, এটাও একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। সামুদ্রিক দ্রব্য ও মাছ প্রক্রিয়াকরণ, সমুদ্রে বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায় বা মাছ, সেগুলোকে প্রসেসিং করে বাজারে আসছে প্যাকেটজাত করে খাবার, সি ফুড বলি আমরা এগুলো, বিভিন্ন রকম। সেইগুলো হয়তো আমাদের দৈনন্দিন জীবনে এই 4 নাম্বার যেটি, এগুলোর ব্যবহার আমরা প্রপার শহরে যারা থাকে তারা হয়তো দেখেছে, এখনো গ্রামের দিকে সেইভাবে আসেনি, কিন্তু অলরেডি বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে কিন্তু এই এর প্রচুর চাহিদা, এবং আস্তে আস্তে সেটা হয়তো সারা দেশে ছড়িয়ে পড়ে। তো এরকম পানীয় দ্রব্য, যে কোনো সফট ড্রিঙ্কস, পানীয় দ্রব্য, এই যে বললাম বিভিন্ন কোকাকোলা, মাজা বা স্লাইস, এই যে বিভিন্ন রকম পানীয় দ্রব্যগুলো, বিভিন্ন সফট ড্রিঙ্কস, সেগুলো সব হচ্ছে আমাদের এই প্রক্রিয়াকরণের মাধ্যমে। চাল ও ময়দাজাত দ্রব্য প্রস্তুত, সুজি, বেসন, ময়দা থেকে শুরু করে বিভিন্ন প্যাকেটের বিভিন্ন প্রকার বেকারি বিস্কুট, সব যেগুলো আমরা বিভিন্ন রকম চাল বা ময়দা বা গম থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে পাই, এগুলো সব হচ্ছে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিভিন্ন প্রকার। তো এইটা হচ্ছে মোটামুটি এইগুলোই আমাদের সিলেবাসে আছে, বা আমরা এই ধরনের ইন্ডাস্ট্রি দেখতে পাই এক একটাই জায়গায়। মনে করো কোথাও তুমি দেখলে যে এখানে একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে, সেখানে যে সবগুলোই হবে তা কিন্তু নয়, পার্টিকুলার কোনো একটা প্রসেসিং হচ্ছে। একটা বিস্কুট কারখানা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, বা একটা হচ্ছে দুগ্ধ প্রক্রিয়াকরণ, বা একটা যেখানে দুধ তৈরি হয়, প্যাকেটজাত দুধ, সেটাও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। এত ধরনের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হয়। নেক্সট হচ্ছে এর গুরুত্ব, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ইম্পর্টেন্স কি, কেন গভর্নমেন্ট থেকে এটার উপর বেশি ফোকাস করছে। প্রথম গুরুত্ব কি, একটা তো অর্থনৈতিক উন্নতি, একই সাথে কৃষি এবং শিল্পের দুটোই, কৃষিরও উন্নতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে শিল্পেরও উন্নতি হচ্ছে, এবং ওভারঅল উন্নতি হওয়া মানে দেশের উন্নতি, আর্থিক উন্নতি। তো অর্থনৈতিক উন্নতিটা খুব ইম্পর্টেন্ট, এবং যেহেতু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে দ্রব্যগুলো আমরা পাচ্ছি, সেগুলো চাহিদা যেহেতু প্রচুর, স্বাভাবিকভাবে এর অগ্রগতি ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি। কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, যত এই ইন্ডাস্ট্রি বাড়বে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে, মানুষের কাজ পাবে, মানুষের কাজ পেলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, তাতে দেশের অর্থনৈতিক উন্নতি। তো সেটা একটা গুরুত্বপূর্ণ। কৃষকদের আয় বৃদ্ধিটা সব থেকে গুরুত্বপূর্ণ। কৃষকরা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কৃষকরা কিন্তু অনেক সময় ফসলের দাম পায় না। তো যখন শিল্পের চাহিদার জন্য বাজারে তো নর্মাল আমরা যে কৃষিজাত পণ্য কিনছি ডাইরেক্ট বাজার থেকে, কাঁচা সবজি বা বিভিন্ন রকম প্রোডাক্ট, সেগুলো তো আছেই। ডাইরেক্ট শিল্পে যেখানে প্রচুর পরিমাণে চাহিদা তৈরি হবে, তাতে কৃষকের আয় বৃদ্ধি পাবে, ফসলের অপচয় হ্রাস পাবে, যেটা একটু আগে আমি বললাম, প্রচুর পরিমাণে ফসল কিন্তু অপচয় আর হবে না, নষ্ট হবে না। কারণ কৃষক তো সবসময় বুঝতে পারে না, ওরকম মেপে ঝুপে হয় না, অনেক সময় প্রোডাকশন প্রচুর হয়ে গেল, সেই তুলনায় বাজারের দাম নেই, ফসলটা খেতেই থেকে গেল, নষ্ট হলো, সেটা এবার হবে না যদি এই শিল্পের উন্নতি হয়। রপ্তানি বৃদ্ধি পাবে,
কারণ তুমি যে প্রোডাক্টগুলো একটু আগে দেখলে, প্রত্যেকটা প্রোডাক্টের শুধু আমাদের দেশে না, বিদেশেও চাহিদা আছে। তা বিদেশে যখন চাহিদা আছে, আমাদের মনে করো আমাদের রাজ্যের আম, বিভিন্ন ফল, পেয়ারা বিদেশে চাহিদা আছে, সেগুলোকে প্রসেসিং করে যখন যাচ্ছে, তাহলে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, তাতে রাজ্য তথা দেশের আয় বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক উন্নতি হচ্ছে। গ্রামীণ উন্নয়ন, এই শিল্পের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট গ্রামের ডেভেলপমেন্ট হবে। যত ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে, গ্রাম প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ডেভেলপ হতে থাকবে। ঠিক আছে, কারণ কৃষিকাজটা যেহেতু মূলত আমাদের গ্রামে হয়, তাই জন্য কৃষকের আয় বৃদ্ধি পেলে গ্রামের উন্নয়ন ভালো। এই রিলেটেড এগুলো, এইটা হচ্ছে। আর একটা হচ্ছে মানুষের চাহিদা পূরণ। মানুষের কাদের, তোমরা শুধুমাত্র গ্রাম বললে হবে না, গ্রাম, মফস্বল, ওই শহর, মফস্বল, তার সঙ্গে গ্রামেও কিন্তু আমরা প্যাকেটজাত খাবারের দিকে ঝুঁকছি। তার একটা বড় কারণ আমাদের এখন জীবনযাত্রাটা প্রচন্ড দ্রুত, ফাস্ট। কিছু না হোক, একটা ম্যাগি কিনে ম্যাগি প্যাকেট দিলাম, 5 মিনিটের মধ্যে হয়ে গেল, পেট ভরে খেয়ে নিলাম। তাতে যেটা হচ্ছে যে অন্য একটা খাবার তৈরি হতে তো অনেক টাইম লাগছে, এত টাইম নেই, এটা করে দিলাম। বা অর্ধেক তৈরি আছে, সেটাকেই অর্ধেকটুকু একটু ভেজে নিলাম, কোনো একটা খাবার হয়ে গেল। সো এই যে মানুষের মধ্যে কিন্তু এই খাবারের যদি গুণগত মান ঠিক থাকে, তার চাহিদা কিন্তু বাড়ছে। এবার আসছি ভারতে এই শিল্পের অবস্থানটা কোথায় কোথায়। ভারতের কম বেশি সব রাজ্যে কিন্তু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টটা হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে যেমন তোমার কিছু অগ্রণী রাজ্য আছে, যেমন অগ্রণী অঞ্চলের মধ্যে মনে করো, আচ্ছা আমরা আগে একটু লিস্টটা দেখে নিই। দেখো যে অগ্রণী রাজ্যের মধ্যে কিন্তু প্রথম দিকে যেটা তোমার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে খুব ডেভেলপ, এবং শ্রীকাকুলাম বা পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, গুন্টুর এই অঞ্চলে এই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে। মূলত মাছ, মাংস, সামুদ্রিক খাদ্য, ফল বা সবজি, পানীয়, এগুলোই তারা করে। আরো আছে, আমি মেজারগুলো বলছি। তামিলনাড়ুর ক্ষেত্রে কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, সালেম, মাংস, কলা প্রক্রিয়াকরণ, ডেয়ারি বা পাম তেল, এগুলো তো করছে। গুজরাটে আনন্দ, রাজকোট। আনন্দ আমরা জানি কিসের জন্য বিখ্যাত, আমুলের যে মেন প্রোডাকশন, সেটা আনন্দে আছে। ঘি, দই, এগুলো হচ্ছে। পাঞ্জাবের অমৃতসর, ভাতিন্ডা, ফতেগড়, সেখানে বেকারি বা প্যাকেটজাত খাদ্যদ্রব্য। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, রত্নাগিরি, নাসিক, পুনেতে ফল প্রক্রিয়াকরণ, দুগ্ধজাত দ্রব্য। পশ্চিমবঙ্গের কলকাতা, মেদিনীপুর, বর্ধমানে মাছ, চাল প্রক্রিয়াকরণ, এইগুলো। এছাড়াও আছে, আমি আমার মতো করে একটু করেছি, তোমাদের প্রত্যেকের যে রাইটারেরই বই ফলো করো না কেন, দেখবে এগুলো আছে। ঠিক আছে, এবং আমি মনে করো এখানে অন্ধ্রপ্রদেশ ফার্স্ট বা তামিলনাড়ুকে সেকেন্ড রেখেছি। তুমি তোমার যে বই ফলো করছো সেখানে দেখা যাচ্ছে, স্যার আমার বইতে না তামিলনাড়ু ফার্স্টে আছে বা গুজরাট ফার্স্টে আছে, সেকেন্ডে অন্ধ্রপ্রদেশ আছে। সবারটাই কারেক্ট, টিচাররা সবটাই জানে। যে এবার কি হচ্ছে স্যার, এরকম আগে পরে হচ্ছে কেন, দেখা যাচ্ছে যে রাইটার যে ডেটা ফলো করেছে, দেখবে তলায় সোর্স দেওয়া থাকে। তাই জন্য যখনই এই ধরনের প্রশ্ন তোমাকে দেবে, ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে পারে যে দুটো গুরুত্বপূর্ণ রাজ্যের বিবরণ দাও, যদি এরকম আসে 3 নম্বরের প্রশ্নে, তো সেখানে তুমি দুটো রাজ্য লিখলে যে এই দুটো রাজ্য এবং এই জায়গায় এই শিল্পকেন্দ্রগুলো রয়েছে, এবং সেখানে এই প্রক্রিয়াকরণ করা হয় বা এই দ্রব্যগুলো তৈরি করা হয়। তলায় যদি লিখে দাও ডেটা সোর্স হচ্ছে অমুক, তাহলে এক্সামিনার কিন্তু জানবেই, যে কারণ এক্সামিনারদের কাছে সেই ডেটা থাকেই সবটাই, যে তুমি কোন ডেটা ফলো করে লিখছো। কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো চিন্তারও কিছু নেই। আগে পরে হতেই পারে যে যেরকম ডেটা ফলো করেছে সেই অনুযায়ী, তবে চেষ্টা করবে কারেন্ট ডেটা যেন হয়। ঠিক আছে, এবার আমি 2025 সালে পড়ছি, 2017 সালে ডেটা নিয়ে, তাহলে যেন না হয়। এবার কোনো বইতে হয়তো 2023 সালের ডেটা আছে, কোনো বইতে 2022 সালের ডেটা। অসুবিধা, তাতে কোনো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, আমরা যদি এবার ম্যাপে দেখে নিই, আচ্ছা আর একটা জিনিস বলি, এছাড়া কর্ণাটক, কেরালা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার প্রভৃতি রাজ্য একাধিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। এবার যেটা বলছিলাম, অগ্রণী রাজ্য কোনগুলো? অগ্রণী মানে ওই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এরা, কর্ণাটক। মধ্য অগ্রণী অঞ্চল এই শিল্পে, তারা মূলত এই হিমাচল প্রদেশ বা তোমার পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। আর অনুন্নত অঞ্চল কিছু আছে যেগুলো ডেভেলপমেন্টের আরো সুযোগ আছে, কিন্তু হয়নি সেইভাবে।
উত্তরাখণ্ডে সেইভাবে হয়নি। আচ্ছা, লাদাখ বা জম্মু কাশ্মীরে সেইভাবে হয়নি। উত্তর পূর্বের যে রাজ্যগুলো, সেখানে যেরকম ডেভেলপমেন্টের হওয়ার কথা বা সেইভাবে ডেভেলপমেন্ট কিন্তু এখনো হয়নি, তারা একটু পিছিয়ে এই শিল্প। ওকে, এই ইন্ডাস্ট্রি, এই শিল্পটা এমনই শিল্প, কম বেশি সব রাজ্যেই কিন্তু মোটামুটি একটা না একটা সেই ইন্ডাস্ট্রি কিন্তু রয়েছে, একাধিকও রয়েছে, দু একটাও রয়েছে। এবার দেখো, ভারতের ম্যাপে আমি একটা, যে কোনো আমার হাতের কাছে একটা বই পেয়েছিলাম, সেখান থেকেই ছবিটা জোগাড় করেছি। তোমার বইতে দেখবে একটা ছবি দেওয়া আছে ভারতের একটা ওভারঅল ম্যাপের। এখানে ইন্ডেক্সে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম চিহ্ন দিয়ে, দুগ্ধজাত দ্রব্য, ফল সবজি শিল্প, শিল্প কেন্দ্র বা মাংস পোল্ট্রি শিল্প, মৎস্য শিল্প বা দানা শস্য, বিভিন্ন রকম চিহ্ন দিয়ে কোথায় কি রকম গড়ে উঠেছে সেইটাই এখানে দেওয়া আছে। ওকে, এটার ব্যাখ্যায় আর গেলাম না, এটা তোমরা বুঝতেই পারছো। চলো, এবার প্রথম যেটা বিষয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এটা গড়ে ওঠার কারণ কি? ভারত এই শিল্পে ডেভেলপ করেছে কি? তোমাকে মনে রাখতে হবে, ভারত কিন্তু এই শিল্পে বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 6th পজিশনে আছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের পজিশন মোটামুটি এখন 6th হতে পারে, কিন্তু খাদ্য দ্রব্য উৎপাদনে কিন্তু ভারত দ্বিতীয়। চীন প্রথম, ভারত দ্বিতীয় খাদ্য দ্রব্য উৎপাদনে। কিন্তু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভারতের পজিশন 6th পজিশন। যাই হোক, আশা করছি আমরা আরো ডেভেলপ করলে আমরা আরো আগে এগোবো। আমরা সেই দিকেই সরকারের নজর, যাতে আমাদের ডেভেলপমেন্টটা আরো হয়। তা প্রথম কারণ কি এই ভারত এই ডেভেলপটা করেছে? কাঁচামাল, কাঁচামালের প্রাচুর্য। ঠিক আছে, তো আমাদের যেহেতু প্রচুর ধরনের খাদ্যদ্রব্য আমরা দেখলাম, ফল, শাকসবজি, তোমার চাল বা গম, যে প্রোডাক্টই হোক, আমাদের প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। অর্থাৎ কাঁচামালের আমাদের কোনো সমস্যা নেই। এমনকি ডেয়ারি যে ফার্মগুলো, সেখান থেকেও দুধ বলো বা বিভিন্ন রকম এই যে পোল্ট্রি ফার্মগুলো, সেখান থেকে আমাদের কাঁচামালের যোগানে কোনো সমস্যা নেই। তো সেটা একটা ব্যাপার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। দেশীয় বাজারে চাহিদা, বর্তমানে কিন্তু ভারতের বাজারে এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির যে উৎপন্ন দ্রব্যের প্রচন্ড চাহিদা। আমরা বাড়িতে আলু ভাজা খাচ্ছি না, কিন্তু মা করে দিচ্ছে দেখবে, খাচ্ছি না, কিন্তু দোকান থেকে আমরা পটেটো চিপসটা খেয়ে, কারণ সেটা অনেক টেস্টফুল, সেটা ওই একটা প্রসেসিং করে আসছে বলে তার খেতেও ভালো লাগছে। বাড়িতে ইচ্ছে করে না, কিন্তু দোকানের চিপসটা খেতে খুব ভালো লাগে। তো এই যে চাহিদা বাড়ছে, আমরা ডাব হয়তো সেইভাবে খাচ্ছি না, ডাব খেতেও ইচ্ছা করছে না, ডাবের খুব দাম বা খেলাম না, কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুব খাচ্ছি। তো চাহিদা আমাদের বাজারে রয়েছে, তো এই জন্য আমাদের ডেভেলপমেন্ট। সরকারি বিভিন্ন রকম নীতি, সরকারের পলিসি, সরকার আমি যেটা বললাম 1980 সালের পর থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট বা বিভিন্ন রকম রাজ্য সরকারগুলো, তারা এই শিল্প উপর ফোকাস করা শুরু করেছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর খুলেছে, তাদের একটা ফোকাসই হচ্ছে, এই আলাদা দপ্তর করা হয়েছে যাতে এই শিল্পের ডেভেলপমেন্টটা আরো হয়। তো সরকারের এবং তারা এত সুন্দরভাবে নীতিগুলো নিচ্ছে, যাতে ভারতবর্ষে যেমন 100 মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একদম কনফার্ম করে, 100 বিলিয়ন ডলার পর্যন্ত তারা ছাড়পত্র দিয়েছে, বা কোনো বিদেশি নাগরিক এই শিল্পে 100% ইনভেস্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইগুলো আগে আমাদের ছিল না, কিন্তু এখন আমরা করেছি, এগুলো সরকারি নীতি। তো সেটার জন্য এই শিল্পের ডেভেলপমেন্টটা হচ্ছে। উন্নত পরিকাঠামো, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া লোকের জন্য এই শিল্পের সঙ্গে যারা যুক্ত, বা রাস্তাঘাটকে উন্নত করা, দ্রুত যাতে কাঁচামাল কৃষিতে, মানে জমি থেকে বা কৃষকের কাছ থেকে শিল্প কারখানায় আসতে পারে, এই ধরনের পরিকাঠামো, বিদ্যুৎ শক্তির যোগান যাতে সবটা হয়, বন্দরের ব্যবস্থা, বন্দরে যাতে ঠিকঠাক ভাবে দ্রুত মালটা রপ্তানি করা যায়, এই পরিকাঠামোর ডেভেলপমেন্টটা হয়েছে। রপ্তানির সম্ভাবনা বাড়ছে, এই আমাদের বিভিন্ন রকম প্রোডাক্টের, এই যে আমুলের প্রোডাক্ট, আমুলটা একটা খাদ্য প্রক্রিয়া শিল্প, ভারতের বাইরে বিদেশের বিভিন্ন জায়গায়, মিডল ইস্টে বা আফ্রিকায় বা বিভিন্ন জায়গায় কিন্তু আমুলের প্রচুর আউটলেট রয়েছে, আমুলের প্রোডাক্টের প্রচুর চাহিদা। তাহলে রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে। যেহেতু ভারতবর্ষে যত দিন যাচ্ছে আমরা টেকনোলজিতে ডেভেলপ করছি, স্বাভাবিকভাবে তার সেই রাস্তা ধরেই ভারতের কি হচ্ছে, শিল্পের ক্ষেত্রেও ওই প্রযুক্তির ব্যাপক উন্নতি হচ্ছে। এই শিল্পেও তার ছোঁয়া পড়েছে, এই শিল্পেও কিন্তু তার ডেভেলপমেন্টটা হচ্ছে।
তো এইগুলো হচ্ছে এর কারণ। এইবার এটা তো নয় গড়ে উঠলো, এই যে আমরা একটু আগে বললাম যে ভারতের পজিশন 6th, কেন আমরা ফার্স্টে যেতে পারছি না, কেন সেকেন্ডে যেতে পারছি না, আমরা বিভিন্ন জায়গায় একটু হোঁচট খাচ্ছি, আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিরকম সমস্যা? কাঁচামাল পাচ্ছি, তার কোয়ালিটি পাচ্ছি না। গুণগত মান একটা ফ্যাক্টর, গুণগত মান একটা আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ছি। ভালো কোয়ালিটি, বিদেশে তোমার প্রোডাক্টের চাহিদা আছে বুঝবে, কিন্তু বিদেশিরা কিন্তু সেই প্রোডাক্টের কোয়ালিটিটাকেও দেখবে। সেই কোয়ালিটি যদি ভালো ধরে রাখতে না পারে তাহলে কিন্তু মুশকিল। সেই গুণগত মানের ক্ষেত্রে আমাদের খুব ধাক্কা খেতে হচ্ছে, নিকৃষ্ট মানের বেশি অনেক জায়গাতেই হচ্ছে। সেই জন্য কৃষকদেরও সেইভাবে সচেতন করা চলছে। আমরা বলবো পরিকাঠামো সুযোগ সুবিধার যে সীমাবদ্ধতা আছে, সব পরিকাঠামো অনেক জায়গায় ডেভেলপ হয়েছে, তার জন্যই আমাদের এই শিল্পটা এগোচ্ছে, কিন্তু যতটা দরকার ততটা হয়ে উঠছে, তার কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। গ্রামের ডেভেলপমেন্টটা সেইভাবে হয়নি, কৃষিজাত পণ্য দ্রুত হয়তো কারখানায় আসতে পারছেন। সেই রকম একটা এক্সাম্পল দিলাম, পরিকাঠামো সুযোগ সুবিধার সীমাবদ্ধতা রয়েছে। দক্ষ শ্রমিক, এই ফুড প্রসেসিং এর কাজে প্রচুর দক্ষ লেবার লাগবে, যারা ট্রেনিং নিয়ে বা জানে, লোকের মুখ থেকে শুনে শুনে তো হবে না, ট্রেনিং নিতে হবে। সেই দক্ষ শ্রমিকের কিন্তু অভাব রয়েছে। বিপণনের সমস্যা, বিপণন মানে বিক্রি, প্রোডাক্টটা হচ্ছে, সেটা যদি বিপণন যদি ঠিকঠাক না হয়, বিজ্ঞাপন দিয়ে হোক বা আউটলেটের মাধ্যমে, দোকানের মাধ্যমে, যেটা যদি বিক্রি সেইভাবে না হয় তাহলে তো জিনিসটা নষ্ট হবে বা পড়ে থাকছে। সেই বিপণনের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, যে পরিমাণে প্রোডাকশন হচ্ছে সেই পরিমাণে কিন্তু বিপণনটা হচ্ছে না। বা শুধু বিপণনটা যে শুধুমাত্র শহর কেন্দ্রিক নয়, গ্রামের দিকে বা মফস্বলে যাতে ছড়াতে পারে, সেখানেও যাতে পণ্যটা পৌঁছাতে পারে, সেই রকম দিক থেকে আমাদের দেখতে হবে। বিনিয়োগের সমস্যা, যেহেতু এই পরিকাঠামোর সমস্যা বা গুণগত মান খারাপ, এই সমস্যাগুলো আছে বলে প্রচুর শিল্পপতি ইচ্ছা প্রকাশ করলেও দেখা যাচ্ছে যতটা বিনিয়োগ প্রয়োজন আমাদের ততটা আমরা পাচ্ছি না। আরো বিনিয়োগ প্রয়োজন, কিন্তু তারা এই সমস্যাগুলোর জন্য তারা আটকে যাচ্ছে। তারা ভাবছে আমরা এত কোটি টাকা ইনভেস্ট করব, যদি কারখানাটা না চলে, এই যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছি না বা পরিকাঠামোর সমস্যা রয়েছে। সো এইগুলো হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে আমরা পড়ছি। উপযুক্ত সংরক্ষণের অভাব, ফসলগুলোকে যদি আমরা সবসময় যে আমাদের চাহিদা, দেখা গেল আমার ফ্যাক্টরিতে এত টন আলু লাগবে চিপসের জন্য, দেখা গেলো তার থেকে বেশি এসছে। এবার বেশি এসে তো হবে না, কারণ প্রত্যেকটার তো একটা ক্যাপাসিটি আছে উৎপাদনের, যে আমার বাজারে এখন চাহিদা, আমি এরকম এতটুকুই আমি জিনিস করবো। কিন্তু কৃষক প্রোডাকশন করে ফেলেছে, কি সংরক্ষণের অভাব রয়েছে, আমরা সেইভাবে বা প্রোডাক্টটা বানিয়ে যে সংরক্ষণ করে রাখবো, সেই সমস্যা, টেকনিক্যাল প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হচ্ছে। তো এইগুলো হচ্ছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা। ওকে, আচ্ছা, সমস্যায় পড়ে থাকলে তো হবে না, সমস্যা আছে আমরা বুঝলাম। তারপর এইগুলোকে যদি আমরা সমাধান করি, কোয়ালিটি ডেভেলপ করা, পরিকাঠামো ডেভেলপ করা, বিপণনের বৃদ্ধি করা, বা এইগুলোকে যদি আমরা করি, এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু খুব উজ্জ্বল। ঠিক আছে, এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু প্রচন্ড উজ্জ্বল। সেই উজ্জ্বলতা, সেটা আমরা কি করে পাবো? বিভিন্ন ফুড পার্ক গঠন, বা আমরা দেখি কি করে, একটা হচ্ছে ফুড পার্ক গঠন, ফুড পার্ক বা মেগা পার্ক বলা হয়, মেগা ফুড পার্ক। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় একটা বিস্তৃত অঞ্চল জুড়ে একটা ফুড পার্ক করলো, সেখানে একাধিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্র গড়ে উঠছে। তারা বিভিন্ন রকম ট্যাক্সের ছাড় দিচ্ছে বা পরিকাঠামো ডেভেলপমেন্ট করে দিচ্ছে, যাতে শিল্পপতিরা এসে সেখানে শিল্প গড়ে তুলতে পারে, এবং একই ধরনের শিল্প পাশাপাশি গড়ে তোলার ফলে কিছু নিজস্ব সুবিধা থাকে, সেই সুবিধাটা তারা পাচ্ছে। এরকম ফুড পার্ক দেশে বা আমাদের রাজ্যে একাধিক জায়গায় গড়ে উঠছে, তার ফলে কিন্তু এই শিল্পের সম্ভাবনাটা বা উন্নতি কিন্তু হচ্ছে। প্রযুক্তিবিদ্যার যে সমস্যা ছিল সেটার দিকে সরকার ফোকাস করছে, যাতে উন্নত মেশিন দিয়ে এই শিল্পের বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করা হয়, যাতে উৎপাদন ব্যয় অনেক কম হয় আর আধুনিক মানের হয়। ঠিক আছে, তো প্রযুক্তির একটা ব্যবহার হচ্ছে। অপারেশন গ্রিনস, এটা আমরা জানি যে এটা কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, তোমরা এই টার্মটা শুনেছো, ন্যায্য মূল্য। কৃষক সবসময় না, আমাদের দেশে এই সমস্যাটা রয়েছে যে তারা এত কষ্ট করে ফসল উত্তোলন করছে, কিন্তু ন্যায্য মূল্যটা তাদের যে দামটা পাওয়ার কথা পাচ্ছে না। এই অপারেশন গ্রিনস এর মাধ্যমে এই কৃষকের ন্যায্য মূল্যটাকে পাওয়ার যাতে ব্যবস্থা, সেটা করা হয়েছে। তার ফলে কি হচ্ছে,
কৃষক একটা উৎসাহ পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন যে না আমি তাহলে এবার প্রোডাকশনে মনোযোগ দিই, আমি তো দামটা পাবো, অসুবিধা নেই। তাতে কি হবে, কাঁচামালের যোগানটাও বাড়বে এবং উৎকৃষ্ট মানেরও যাতে পাই সেটার দিকেও কৃষক নজর দেবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রপ্তানির বিশাল সুযোগ। সরকার বিভিন্ন জায়গায় দেশে বা বিদেশে আমরা কি করছি, বিপণনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বা বিভিন্ন ক্ষেত্রে আমরা এইগুলোকে বিজ্ঞাপনের সুযোগ করে দিচ্ছি। তাতে কি হচ্ছে, আমাদের রপ্তানির সুযোগটা বাড়ছে, দেশে বিদেশে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি নীতি, সরকারের বিভিন্ন রকম নীতি, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা বা এক জেলা এক পণ্য, এরকম যে বিভিন্ন সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন রকম নীতি নিয়েছে, তাতে কি হচ্ছে, এই শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে। এই পলিসিগুলোর দ্বারা কিন্তু এই শিল্পে প্রচুর বিনিয়োগও আসছে, কৃষকও খুব গুরুত্বের সঙ্গে এটা দেখছে, বা যারা কাজ করতে ইচ্ছুক তারা ট্রেনিং নিয়ে এই শিল্পের দিকে অগ্রসর হচ্ছে। তাতে ওভারঅল এই শিল্পের ডেভেলপমেন্ট হচ্ছে। আমার এখানে একটা বলা উচিত ছিল, রপ্তানির বিষয়ের যে সুযোগ, সেখানে কোডেক্স সেল বলে এরকম একটা, যাতে রপ্তানিটা ঠিকঠাক হয় তার জন্য একটা আলাদা সেল তৈরি করা হয়েছে। এই রকম বিভিন্ন রকম ভাবে যাতে এই শিল্পের ডেভেলপমেন্টটা হয় সেটার দিকে নজর দেওয়া হচ্ছে। সো এটা আমরা আজকে যেটা এখন পড়লাম, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। কি পড়লাম, ব্যাপারটা কি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কত রকমের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পণ্য হয় সেরকম জানলাম। আচ্ছা, এটা ইম্পর্টেন্স বা উদ্দেশ্য কি সেটা জেনেছি, বা গুরুত্ব। ভারতবর্ষের কোথায় কোথায় এই শিল্পটা গড়ে উঠেছে সেটা জানাচ্ছি। ভারতবর্ষের এই যে বিভিন্ন রাজ্যে ডেভেলপ করেছে, তার কারণ কি, ভারতে এত এই শিল্পটা ডেভেলপ করেছে তার কারণ, সেটা কি কি সমস্যার সম্মুখীন তারা হচ্ছে এবং ভবিষ্যৎ সম্ভাবনাটা কি, সবটাই আমরা জেনেছি এই শিল্প। আশা করি এই শিল্প সম্বন্ধে তোমাদের হয়তো স্কুলের স্যার ম্যামরা পড়িয়েছেন, তারা খুব যত্নের সঙ্গে পড়িয়েছেন এবং তোমাদের হয়তো কোথাও কোনো সমস্যাও নেই। তারপরেও আরেকবার এই ভিডিওটা শোনার পরে যদি কোথাও কোনো সমস্যা থাকতো, আশা করি তোমাদের এই সমস্যাগুলো আমরা দূর করতে পেরেছি। এর পরের যে শিল্প সেটাই আমরা আসি। চল, আচ্ছা, এটা একটু আমার মাথায় ছিল না বলতে, একটু জেনে রাখো, আমাদের দেশে যে খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্পের যে সংস্থানগুলো আছে, কি কি সংস্থা আছে খুব গুরুত্বপূর্ণ। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, বা হিন্দুস্তান লিভার বলতাম সেটা। নেসলে ইন্ডিয়া, নেসলে ইন্ডিয়া আমরা জানি বিভিন্ন প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ম্যাগি, ঠিক আছে। সো নেসলে ইন্ডিয়া, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, ব্রিটানিয়া বিস্কুট, আমরা আমুল, মাদার ডেয়ারি, পার্লে আর অ্যাগ্রো, হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। হলদিরামস, আইটিসি, এগুলো সব কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। আমরা বাজারে যেসব দেখতে পাই, এই যে লোগোগুলো দেখলেই বুঝতে পারো, এই লোগোগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানি, বিভিন্ন সময় আমরা টিভিতে অ্যাড দেখি, প্রত্যেকটাই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে কিন্তু পড়ছে। ওকে, তো আশা করি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কোনো রকম সমস্যা আর মনে হয় থাকবে না। আমরা এবার পরের শিল্পে যাই। ছবি দেখলেই বুঝতে পারছো কি, ফিশিং। আমাদের নেক্সট শিল্প সি বেসড, যেটা সমুদ্র নির্ভর, কমার্শিয়াল মেরিন ফিশিং ইন ইন্ডিয়া। সমুদ্র নির্ভর যেটা বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার, এই ইন্ডাস্ট্রি। তুমি বলতে পারো যে স্যার, আমরা তো ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম প্রথম স্তরে কার্যাবলীর মধ্যে মাছ ধরাটা পড়ে, সেটা কোথায়? এটা হচ্ছে মোটামুটি দেশের মধ্যে নদী, খাল, বিল বা পুকুরে মাছ ধরা, সেটা প্রথম স্তরের মধ্যে। সমুদ্রে যে মাছ ধরাটা, বাণিজ্যিক ভাবে যে মাছ ধরা, বড় বড় ট্রলার নিয়ে গিয়ে মাছ সমুদ্র থেকে মাছ ধরে আনা, বা অনেক গভীর সমুদ্রে গিয়ে যে মাছ ধরা, সেখানে প্রচুর বিনিয়োগ, প্রচুর বিশাল ব্যাপার, সেটা কিন্তু প্রথম স্তরের কার্যাবলীর মধ্যে পড়ে না। সেটা অবশ্যই দ্বিতীয় স্তরের কার্যাবলী বা শিল্প যে স্তরের মধ্যে, ওটা শিল্পের পর্যায়ে পড়ে। তাই জন্য বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারটা কিন্তু, বা মৎস্য চাষটা কিন্তু আমরা এই এই শিল্পের মধ্যেই পড়ছি, সেটা হচ্ছে সমুদ্র নির্ভর। তো বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারটা কি? আমরা জানি যে উপকূল, সমুদ্র যেখান থেকে শুরু হচ্ছে উপকূল বা গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা। আমরা দীঘা বা বিভিন্ন জায়গা সমুদ্র সৈকতে গিয়ে দেখতে পেয়েছি, আমরা দেখি যে ট্রলার গুলো
রাতের অন্ধকারে আমরা দেখতে পাই সমুদ্রে ঘোরাঘুরি করছে, কি করছে? মাছ ধরছে। দীঘার যে মোহনা বা শঙ্করপুরে গিয়ে আমরা দেখতে পাই সেখান থেকে জোয়ারের সময় সমস্ত বা জোয়ার ভাটা যখন আসে, ট্রলার গুলো নৌকা নদী দিয়ে ঢুকছে বা বেরোচ্ছে, সমস্ত তারা মাছ ধরে। তারা কেউ কেউ আছে উপকূল থেকে মাছ ধরে। উপকূল থেকে মাছ ধরা মানে মোটামুটি ধরে নাও ওই উপকূল থেকে মাছ ধরা মানে ধরে নাও ওই 5-6 কিলোমিটারের মধ্যে তোমার উপকূল থেকে। আর গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা মানে ধরে নাও তার বেশি, সেটা 16 থেকে 50 কিমি পর্যন্ত হতে পারে। তো উপকূল, এই যে উপকূল বা গভীর সমুদ্রে গিয়ে যে মাছ ধরা বা মাছ সংগ্রহ করা, এটাকেই বলা হচ্ছে বাণিজ্যিক মৎস্য শিকার। ওকে, ভারতের অর্থনীতিতে এর একটা গুরুত্ব রয়েছে, খুব গুরুত্ব রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। কিরকম? প্রথম কথা, প্রচুর কর্মসংস্থান। আমাদের সমুদ্র উপকূলবর্তী জেলা, মনে করো পূর্ব মেদিনীপুর বা সুন্দরবন অঞ্চল বা দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানকার প্রচুর মানুষ কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত। তো আমাদের তো উপকূলটা খুব বেশি নয়, সমুদ্র উপকূলটা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, গোয়া, কর্ণাটক, গুজরাট, সব থেকে বেশি উপকূল তার, মহারাষ্ট্র, এই বিস্তীর্ণ অঞ্চলে যেসব দেশগুলো রয়েছে, প্রায় আমরা ডাইরেক্ট রাজ্যগুলো রয়েছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, এই রাজ্যগুলো প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। তাহলে কর্মসংস্থান প্রচুর আছে এই এই ইন্ডাস্ট্রিতে। খাদ্য ও পুষ্টির নিরাপত্তা। আমরা ধরছি কি মাছ, মাছ তো একটা পুষ্টিকর দ্রব্য, তাহলে খাদ্যের যোগানো হচ্ছে, তার সঙ্গে পুষ্টিকর যোগান, যেটা প্রোডাক্ট, এটা তো আর আমাদের শরীরের পক্ষে খারাপ তা তো নয়। অবশ্যই প্রোটিনজাত খাবার, তার মধ্যে ভিটামিন আছে, প্রোটিন আছে, তো এর তো একটা চাহিদা আছে এবং সেটা পুষ্টিকর। তো আমাদের সেটার একটা খাদ্য পুষ্টির একটা নিরাপত্তা পাচ্ছে এই মাছ ধরার মাধ্যমে। অবশ্যই বৈদেশিক মুদ্রা আয়। প্রচুর মাছ এমন ধরা হয় সেটা হয়তো আমাদের দেশে খাদ্য হিসেবে গ্রহণ করছি না বা আমরা সেইভাবে খাই না, কিন্তু বিদেশে প্রচুর চাহিদা। সেই মাছটা ধরার পরে সেটা ডাইরেক্ট বিদেশে চলে যাচ্ছে, রপ্তানি হচ্ছে, তাতে বৈদেশিক মুদ্রা আমাদের আয় হচ্ছে। আবার বলছি গ্রামীণ উন্নয়ন, এখানেও গ্রামীণ উন্নয়ন বলতো বিভিন্ন যে জেলে পরিবারগুলো, বিভিন্ন যে মাছ ধরা ভিত্তিক সব গ্রামগুলো উপকূল রয়েছে, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে। যত বেশি কর্মসংস্থান তত সেই গ্রামের ডেভেলপমেন্ট হবে, এবং ওভারঅল ডেভেলপমেন্ট হওয়া মানেই আর্থিক উন্নতি হবে, দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। সো এগুলো হচ্ছে এই ভারতে এই অর্থনীতিতে এর ইম্পর্টেন্স। নেক্সট হচ্ছে কি, ভারতের কোথায় কোথায় এই সামুদ্রিক আমরা মৎস্য আহরণের বন্টনটা আমরা দেখিনি। ভারতের কোথায় অবস্থান অনুসারে ভারতের এটাকে দুটো ভাগে পৃথক করা যায়। একটা যে উপকূলীয়, একটু আগে বললাম উপকূলীয়, আর একটা হচ্ছে কি উপকূল থেকে মোটামুটি ওই 12 থেকে 14 কিলোমিটার। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম 6 কিলোমিটার, ওটা 12 থেকে, আমার ওটা ভুল বলা হয়েছিল, 12 থেকে 14 কিলোমিটার। আর গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র, সেটা মনে করো ধরে নাও ওই 16 থেকে 30 বা 50ও হতে পারে। দুটো জায়গা থেকে আমরা মাছ ধরি, উপকূলে আর গভীর সমুদ্র। তো এই দুটো আমরা জানলাম। এবার রাজ্য ভিত্তিক যদি আমরা দেখতে চাই, রাজ্য ভিত্তিক যদি দেখতে চাই, দেখো গুজরাটের কান্ডালা, পোরবন্দর, এগুলো হচ্ছে মৎস্য বন্দরের নাম। জাফরাবাদ বা ভেড়াভাল, তামিলনাড়ুর চেন্নাই, তুতিকোরিন বা এন্নোর, কেরলের কোচি, কান্নোর, ভিভিনজাস, কর্ণাটকের ম্যাঙ্গালোর, আকুল বা মালপে, মহারাষ্ট্রের বাসি, আলিবাগ, রত্নগিরি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, কাকিনাড়া, পশ্চিমবঙ্গের দীঘা, শঙ্করপুর, ফ্রেজারগঞ্জ বা কাকদ্বীপ, উড়িষ্যার পারাদ্বীপ বা ধামরা, এরকম বিভিন্ন মৎস্য বন্দর। এই যে মৎস্য বন্দর, কারণ মাছ ধরতে গেলে বন্দর থেকেই কাজকর্মটা করতে হয়, যে কোনো জায়গা থেকে তো শুরু করা যায় না এই কাজটা। এই 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 পুরো মাছ ধরার যে কাজটা, সেটা এই মৎস্য বন্দর ভিত্তিক। তো বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ গুলো মৎস্য বন্দর গুলো আমরা জানলাম। এবার যদি আমরা প্রোডাকশন অনুযায়ী দেখো, ভারত ওভারঅল যদি দেখতে চাই, ওভারঅল মাছ ধরাতে কিন্তু ভারত পৃথিবীতে দ্বিতীয়। সেই ওভারঅল মানে স্যার কি, সামুদ্রিক এবং অভ্যন্তরীণ।
আমরা এখানে গঙ্গা নদী বা বিভিন্ন নদীর থেকে যে মাছ ধরি, ভেরির থেকে মাছ ধরি, এগুলো কিন্তু এখানে আসছে না। এটা পুরোটাই সমুদ্র নির্ভর। এটা কিন্তু মাথায় দেখুন, আমরা দেশের মধ্যে অনেক হ্রদ থেকে মাছ ধরি, সেগুলো কিন্তু এটা অভ্যন্তরীণ। আর এটা হচ্ছে সামুদ্রিক। আমরা এখানে সামুদ্রিক মৎস্য, শুধুমাত্র সামুদ্রিক মৎস্য শিকারটাই আমাদের সিলেবাস। তো সেই সামুদ্রিক মৎস্য শিকারে ভারতের পজিশন 6th। টোটাল মৎস্য ধরাতে কিন্তু ভারত 2nd আর রপ্তানিতে 3rd, কিন্তু সামুদ্রিক মৎস্য শিকারে ভারতের পজিশন 6th। ওকে, ভারতের মোটামুটি 6টা প্রধান আর 27টা বা 30টার কাছাকাছি মোটামুটি অপ্রধান মৎস্য বন্দর রয়েছে, সেগুলোর ভিত্তিতে এটা হয়। আমরা যদি ম্যাপ দেখে নিই, দেখো ভারতের ম্যাপের মধ্যে এখানে তোমার মৎস্য ক্ষেত্র এবং নিজস্ব অর্থনৈতিক বলয়, নিজস্ব অর্থনৈতিক বলয়কে ইংলিশে বলা হয় EEZ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো এই জোনগুলো থেকে আমাদের ভারতবর্ষ মাছ ধরে থাকে, ঠিক আছে, উপকূল এলাকায় এবং গভীর সমুদ্রে গিয়ে। এই ছবিটার মধ্যে একটু খেয়াল করো, দেখো আমাদের উপকূলের যে 7-8টা রাজ্য আছে, তারাই এইখান থেকে মূলত মাছ ধরে। ভারতের মোট উপকূল রেখা হচ্ছে 7517 কিলোমিটার, উইথ আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ সেটা মিলে। আর যদি মূল ভূখণ্ডের যদি ধরি, সেটা 5423, আর দ্বীপ অঞ্চলে হচ্ছে 2094 কিলোমিটার। এটা টোটালটাই হচ্ছে আমাদের মৎস্য চাষে, বাণিজ্যিক মৎস্য চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগে। এবার এই জোনটাকে দেখো আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। এই EEZ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, দেখো এটা ভারতের কোন দিক হচ্ছে, এই উপকূলের উত্তর পশ্চিম দিক, যেখান থেকে মূলত গুজরাট আর মহারাষ্ট্র মাছ ধরে। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, সেখান থেকে মূলত কেরল, কর্ণাটক আর গোয়া মাছ ধরে। এটা দক্ষিণ পূর্ব অঞ্চল, যেখান থেকে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ, আর অপর অঞ্চল হচ্ছে উত্তর পূর্ব দিকে, যেখান থেকে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ মাছ ধরে থাকে। এই হচ্ছে মূলত 4টে অঞ্চল যেখান থেকে সামুদ্রিক মৎস্য চাষটা সংগঠিত হয়, মৎস্য শিল্প যেটার উপর ভিত্তি করে এই ইন্ডাস্ট্রিটা রয়েছে। প্রোডাকশন অনুযায়ী যদি দেখি, তাতে কিন্তু এক একটা বইতে এক একটা ডেটা ফলো করা হয়েছে। মূলত কর্ণাটক এখন 1 নম্বরে আছে মৎস্য ভারতের মধ্যে, সামুদ্রিক মৎস্য ধরাতে, শুধু সমুদ্রের উপর মৎস্য ধরাতে। 2nd গুজরাট আছে, 3rd হচ্ছে কেরল, 4th হচ্ছে তামিলনাড়ু, 5th হচ্ছে মহারাষ্ট্র, 6th হচ্ছে ওড়িশা, 7th হচ্ছে পশ্চিমবঙ্গ, 8th হচ্ছে গোয়া। মোটামুটি এই রাজ্যগুলো পরপর এই রকম প্রোডাকশন অনুযায়ী আছে, ঠিক আছে। এবার মূল প্রশ্ন, ভারত এই শিল্পে যে ডেভেলপ করলো, এই শিল্পে ডেভেলপমেন্টের কারণটা কি? তো আমরা জানি ভারতের সামুদ্রিক মৎস্যায়নে উন্নতির কারণ, কজেস ফর ডেভেলপমেন্ট অফ মেরিন ফিশিং ইন ইন্ডিয়া। একটা হচ্ছে যেটা একটু আগে বললাম, ভারতের মূল ভূখণ্ড এবং দ্বীপ অঞ্চল, তো দুটো মিলিয়ে মূল উপকূল রেখা 7517 কিলোমিটার, অনেক। এই বিশাল উপকূল অঞ্চলে প্রচুর মাছ আসে, উপকূল এলাকায় পাওয়া যায়, ভেটকি, ইলিশ, স্যামন এই ধরনের। তো এই মাছগুলো তো আমরা এই উপকূল থেকে পেয়ে যাচ্ছি। এটা একটা ভারতের ডেভেলপমেন্টের মূল কারণ। EEZ এর অবস্থান, ভারতের নিজস্ব যে এক্সক্লুসিভ ইকোনমিক, নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সমুদ্রে, সেটার একটা অবস্থান রয়েছে। 4টে অঞ্চল আমরা দেখলাম, যে একটা আরব সাগরের দিক থেকে দেখলে উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম, আর বঙ্গোপসাগর দিক থেকে গেলে উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব, যেখান থেকে 8-9টা রাজ্য তার কাজকর্ম করছে এই শিল্পের ক্ষেত্রে। তো এর অবস্থানটা একটা বিশাল গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত, যে ট্রলার গুলোকে নিয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে, সেখানে যদি আধুনিক প্রযুক্তি না থাকে তাহলে কিন্তু হবে না। এখন এতটাই ডেভেলপ হয়েছে, এখন স্যাটেলাইট বলে দিচ্ছে যে মাছের ঝাঁক কোথায়, সেখানে তারা চলে গিয়ে সেখানে গিয়ে জাল ফেলছে এবং সেখান থেকে মাছ ধরছে। অর্থাৎ তোমাকে প্রযুক্তিতে এতটাই ডেভেলপ করতে হবে। সো এই একটা উন্নতির কারণ। সরকার প্রচুর পরিমাণে এই শিল্পে গুরুত্ব আরোপ করেছে, এবং তার দেওয়ার মূল কারণ হচ্ছে এটার উপর প্রচুর লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত বা যুক্ত আরো হচ্ছে,
এবং এতে রপ্তানির বিষয়ে সুযোগ আছে, বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ আছে। তো স্বাভাবিকভাবে গভর্নমেন্ট চাইবেই, সরকার চাইবেই যাতে এখানে এই শিল্পের ডেভেলপমেন্টটা হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কি, আর একটা হচ্ছে যে সরকারের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ, এই যে লোকের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, যে যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের জীবনযাত্রার মানটা উন্নত হবে। ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া একটা সংস্থা, যার হেড অফিস বোম্বে, এই সংস্থাটা ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করেছে। তার কারণ হচ্ছে যাতে এই জেলেদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তাদের মূলধনে কোথাও যদি সমস্যা হচ্ছে কিনা, ওভারঅল ব্যাপারটা দেখা। এরকম আরো অনেক সংস্থা আছে তারা তৈরি করেছে, তো সেইগুলোর এই কাজগুলো করছে। ঠিক আছে, সরকার নীতির দ্বারা গবেষণা, প্রচুর রিসার্চ হচ্ছে। একটা মাছ থেকে তার শুধুমাত্র খাওয়ার জন্য তো আমরা এটা জানি যে সেই মাছটা খাওয়া যায়, সেটার থেকে যে আরো কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে কিনা বা আমাদের ব্যবহার্য অন্য কোনো প্রোডাক্ট তৈরি করা যাবে কিনা, সেটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। আমরা অনেক মাছ, এটা আমাদের টেস্ট নেই, এই মাছটা আমরা ধরছি না বা ফেলে দিচ্ছি, দেখা গেলো সেখান থেকে একটা অন্য আমাদের দেখা গেলো কোনো একটা ওষুধ তৈরির আমরা কাঁচামাল পেতে পারি। তো সেটা নিয়ে রিসার্চ হচ্ছে, তাই সেই নিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে। প্রচুর চাহিদা, সামুদ্রিক মাছের কিন্তু প্রচুর চাহিদা বাজারে। কিন্তু একটা সময় পর্যন্ত একটু বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা যারাই আছেন বাড়িতে, বয়স্ক মানুষ, জ্যাঠা জেঠি, তাদের কাছে শুনে দেখবে যে তারা কিন্তু একটা সময় তাদের ছোটবেলায় আমরা কিন্তু দেশীয় মাছের উপরেই, বা যেটা এক কথায় মিষ্টি জলের মাছের উপরেই তারা জানত। কিন্তু দেশের মধ্যে এখন প্রচুর পরিমাণে পুকুর ভরাট হয়ে যাওয়া বা নোংরা আবর্জনা ভরে যাওয়ার জন্য দেশীয় মাছ কিন্তু আর সেইভাবে পাওয়া যাচ্ছে না, এবং সেই জায়গাটা নিয়ে নিচ্ছে কিন্তু এই সমুদ্রের মাছ, যেগুলো আমাদের এখন খাদ্যাভ্যাসের মধ্যে চলে এসছে। আমরা সেগুলো টেস্টও আছে, আর দ্বিতীয় কথা সেগুলোর আমরা সহজে পাচ্ছিও সমুদ্রে, তো চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অ্যাকোয়া কালচারের উন্নতি, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে অ্যাকোয়া কালচার গুলো, যেটাকে আমরা মাছের যেখানে প্রজনন কেন্দ্র, সেই অ্যাকোয়া কালচারে বিভিন্ন রকম ভাবে কিন্তু সামুদ্রিক মাছের তোমার মানে চাষ হচ্ছে। সো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, তার মাধ্যমে কিন্তু এই শিল্পে প্রচুর ডেভেলপ হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে মেন কারণগুলো। তো নেক্সট আসছি প্রবলেম। কারণ তো হলো যে ডেভেলপমেন্ট হলো, আমরা এখন আছি সামুদ্রিক মাছ ধরাতে 6th পজিশনে। কেন ফার্স্টে যেতে পারছি না, কেন সেকেন্ডে যেতে পারছি না? ফার্স্ট সেকেন্ডে মনে করো চীন বা এই দেশগুলো রয়েছে, তারা ডেভেলপ করছে, আমরা পাচ্ছি না কেন? কারণ আমাদের কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সমস্যাগুলো কি কি? অতিরিক্ত মৎস্য আহরণ। যারা জেলেরা যাচ্ছেন তারা গিয়ে তাদের এইখানেই একটা ড্রব্যাক, তাদের ট্রেনিংটা কেউ কেউ করছে বা কেউ কেউ করছে না, তারা একসাথে প্রচুর মাছ ধরে ফেলছে, ছোট বড় মাঝারি সব। আমি যদি ছোট মাছগুলোকে ছেড়ে দিই বা একটু জালগুলোকে যদি বড় করে শুধু বড় মাছগুলোকে ধরার চেষ্টা করি, তাহলে কি হবে, সেখান থেকে আবার ওই ছোট মাছগুলো বড় হয়ে তারা ডিম দেবে, সেখান থেকে মাছ বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত মাছ, ছোট বড় মেজো সব মাছ ধরে ফেলছে, তাহলে সেই জায়গাটায় মাছ খালি হয়ে যাচ্ছে, পরবর্তীকালে সেখানে নতুন করে মাছ হচ্ছে না। তাতে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তো এটা একটা টেকনিক্যাল প্রবলেম। অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, অনেক সময় গভর্নমেন্ট থেকে বলে দিচ্ছে যে অমুক জায়গায় যাবে না, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে মাছ ধরবে না, এই জায়গাটা লাস্ট এক বছর কেউ মাছ ধরতে যাবে না। মুশকিল হচ্ছে, কেউ যদি লুকিয়ে চুরিয়ে সেখানে গিয়ে কোনো জেলে গিয়ে মাছ ধরে আনছে, সেটা সবসময় খবর আসছে না। তাতে কি হচ্ছে, নতুন ছোট মাছ থেকে যে বড় মাছ হবে সেই জায়গাটা সেটা ব্যাহত হচ্ছে। এটা সমস্যা তৈরি হচ্ছে অনিয়ন্ত্রিত মৎস্য শিকারের জন্য। জলবায়ুর পরিবর্তন, দেখো একটা কথা বলতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ভারতবর্ষ উষ্ণমণ্ডলের দেশ। স্বাভাবিকভাবে সামুদ্রিক মৎস্য শিকারে কিন্তু সবসময় অ্যাডভান্টেজে কারা থাকে বলতো? যারা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের দেশগুলো, সেটা ইউএসএ হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে, রাশিয়া হতে পারে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, পেরু, এইরা চিলি, এই সকল দেশগুলো এই ফেসিলিটি গুলো নেয়, কারণ তাদের ক্লাইমেটটাই তাদেরকে অনেক সুবিধা দেয়। ভারত কিন্তু উষ্ণমণ্ডলের দেশ। ভারতে এই উপকূলে যেসব সমুদ্রগুলো আছে বা গভীর সমুদ্র আছে, সেখানে মাছের আনাগোনাটা ওই অঞ্চলের থেকে অনেক কম। তারপরেও ভারত ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে বা করেওছে হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন হওয়ার বা বিশ্ব উষ্ণায়নের ফলে এই গরমের ভাবটা আরো বাড়ছে।
গরমের ভাব বাড়লে যেটা হবে, মাছের যে প্রধান খাদ্য প্লাঙ্কটন, আমাদের এখানে প্লাঙ্কটন সেইভাবে পাওয়াও যায় না, বা মাছ চেষ্টা করে মাছ একটু ঠান্ডা জলে থাকা। সবসময় গরম জল হলে যেটা হবে, মাছের যোগান কমে যাবে, মাছ আসবে না। তো এই সমস্যার মধ্যে ভারত কিন্তু পড়ছে। পরিকাঠামোগত সমস্যা, যতটা বন্দর হওয়ার কথা, যতটা ট্রেনিং সেন্টার হওয়ার কথা, ততটা হয়ে ওঠেনি। পরিকাঠামোর সমস্যা রয়েছে, বা মৎস্য বন্দর রয়েছে, সেখান থেকে দ্রুত মাছটা বাজারে, মনে করো নির্দিষ্ট দেশের মধ্যে কোনো বাজারে বা আহ, কোনো বন্দরে, জাহাজ বন্দরে, বা সেখান থেকে যাতে বিদেশে যেতে পারে, সেই পরিবহন ব্যবস্থাটা হয়তো গড়ে ওঠেনি এখনো বেশ কিছু জায়গায়। তার ফলে একটা সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। আমরা যথেচ্ছ পরিমাণে, যে 1 বা 2 নম্বর পয়েন্টে দেখলাম, যথেচ্ছ পরিমাণে যখন মাছ ধরছি, সমুদ্রেও তো একটা ইকোসিস্টেম আছে, ছোট মাছ বড় মাছ, ছোট মাছকে বড় মাছ খাচ্ছে, এইরকম ভাবে। তো আমরা যদি সব মাছ ধরে নিই, তাহলে এই ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। যেটা কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের দেশগুলো, যারা অনেক ডেভেলপ এই শিল্পে, তারা কিন্তু এগুলোকে মাথায় রেখে, কারণ মাছের যোগান যদি আটকে যায়, তাহলে কিন্তু এই শিল্পের ভবিষ্যৎ অন্ধকার। তো তাদের আমাকে মাথায় রাখতে হবে, এই শিল্পটা যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু মাছের যোগানটাকে কিন্তু অব্যাহত রাখতে হবে। তার জন্য ইকোসিস্টেমটাকে ঠিক রাখতে হবে, অতিরিক্ত মাছ ধরা যাবে না, নিয়ন্ত্রিত মাছ শিকার করতে হবে, মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় বিরাম দিতে হবে, সেইটা কিন্তু হচ্ছে না। মৎস্যজীবীদের সুরক্ষা ও জীবিকার সমস্যা, তারা এখন অনেক ডেভেলপমেন্ট, তারপরেও তারা অনেক সময় যে রিস্ক নিয়ে যায়, তাদের দেখা যাচ্ছে যে জলযানটা নিয়ে যাচ্ছে, যে স্টিমার, বা স্টিমার ঠিক না, যে বোটগুলোকে তারা নিয়ে যায়, সেগুলো হয়তো ততটা পরিমাণে সুরক্ষিত নয়। একটা হালকা ঝড়, একটু সামান্য ঝড়ের মধ্যে সেটা পাল্টি খেয়ে যেতে পারে। তাদের একটা সুরক্ষা এবং জীবিকারও সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে কিছু মাস বা কয়েকটা জায়গায় বলে দিল যে তোমরা এখন মাছ ধরতে যাবে না, কারণ এই এই জায়গাটায় মাছগুলো কিন্তু বাড়তে দেওয়া হোক। তারা অন্য কোথাও যেতে পারছে না, সেই সময় তাদের সংসার চলবে কি করে? এই রকম টেকনিক্যাল প্রবলেমের মধ্যে তারা কিন্তু পড়ছে, সেই একটা সমস্যা। তো সমস্যা আছে, তো সমস্যা যখন আছে, তো তার সমাধানও করতে হবে। তো সমাধান তো ওইটাই, যে পরিকাঠামো ডেভেলপমেন্ট করা, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, বিকল্প যাতে তাদের কর্মসংস্থানও থাকে প্যারালাল, অন্য কিছু, যারা যখন যদি কখনো এরকম হয় যে মাছ ধরাটা বন্ধ করতে হবে কয়েক কিছু দিনের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, প্যারালাল যাতে তাদের, বা অন্য কোনো জায়গায় গিয়ে তারা মাছ ধরতে পারে, সেটাকে দেখা। মূলধনে অনেক সময় তাদের জাল কিনতে বা ট্রলার গুলোকে মেরামত করতে প্রচুর টাকা লাগে, সহজে যাতে লোন গুলো পায়, সেগুলো করলে কিন্তু এই শিল্পের সমস্যা কিন্তু অনেকটা কাটিয়ে উঠবে। এবার হচ্ছে প্রসপেক্ট। প্রসপেক্ট হচ্ছে ভারতের বাণিজ্যিক শিল্পের ভবিষ্যৎ। ভবিষ্যৎ খুব উজ্জ্বল, আমরা নিজেরাও বুঝতে পারছি। যদি এই সমস্যাগুলো সমাধান করা যায়, সরকার বা বেসরকারি বিভিন্ন সংস্থা মিলে, তাহলে এই শিল্পে প্রচুর সম্ভাবনা আছে। সম্ভাবনা কিরকম? এটা একটা বৃহৎ সম্পদের ভিত্তি। সমুদ্রের মাছ, সমুদ্রটা এত বড় উপকূল রেখা, অজস্র মাছ, এই সম্পদের উপর ভিত্তি করে এই শিল্পটা গড়ে উঠছে। তো এর একটা ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, তোমরাও বুঝবে হয়তো। নেক্সট, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি। মৎস্য উৎপাদনের পরিমাণটাকে বৃদ্ধি করতে হবে। ওই যে তাই জন্য কিছুদিন অন্তর একটু বিরাম দিই আমরা, যে ওই জায়গাটায় মাছ ধরবো না, আমরা অন্য জায়গায় মাছ ধরতে যাবো, তাহলে ওই জায়গায় একটু মাছটা বাড়ুক 6 মাস ধরে। এই যে উৎপাদনটাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাতে আমাদেরই বেনিফিট। পরের 6 মাসে গিয়ে কিন্তু আমরা ওখান থেকে সহজে মাছ পাবো, কারণ মাছগুলো অনেক বড় হয়ে গেছে, বা তাদের থেকে অনেক ছোট ছোট মাছ বেরিয়ে গেছে। তো এটা একটা ব্যাপার। অর্থনীতি ও জীবনযাত্রার মানের উন্নতি, যদি এই শিল্পে উৎপাদন বা বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পেলে তোমার যারা মাছ ধরতে যাচ্ছেন তাদের আয় বাড়বে, তাদের আয় বাড়া মানে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, আর ওভারঅল দেশের উন্নয়ন। আর দেশ, এই জিনিসগুলো যদি বিদেশেও যাচ্ছে, যখন বৈদেশিক মুদ্রা দেশে আসছে, দেশের জাতীয় ও অর্থনৈতিক উন্নতি হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে। সো এগুলো সবটাই অর্থনৈতিক উন্নতির মধ্যে। প্রযুক্তির উন্নতি, যদি যে ট্রলার গুলোকে যদি আধুনিক করা যায়, পুরোটাই দেখা গেল কন্ট্রোল, স্থলভাগ থেকে কন্ট্রোল করা যায়, যদি ট্রলার গুলোকে, যাতে হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়লে তারা যে দ্রুত খবর পায়, বা আরো আনুষঙ্গিক যেসব ডেভেলপমেন্ট দরকার,
সেগুলো যদি করা যায় অনেক ইজি, অনেক সুবিধা হবে এই শিল্পের ক্ষেত্রে। সরকারি উদ্যোগ যদি আরো বৃদ্ধি পায়, সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে, কিন্তু আরো যদি ডেভেলপমেন্ট করে, আরো যদি একটু নজর দেয় এই শিল্পের ক্ষেত্রে, অন্যান্য শিল্পে যে নজরটা তারা দিয়েছে, তারা যদি আরো এই শিল্পটাতে যদি আরো ফোকাস করে, স্বাভাবিকভাবে এই শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আর একটা তো পরিকাঠামোগত উন্নয়নের দরকারি। রাস্তা বানিয়ে দিলে হলো না, সেটাকে একটা রাস্তা তৈরি করে দিল সরকারের থেকে, সেই তো এবার যারা রাস্তা ভেঙে গিয়েছে তারও ডেভেলপমেন্ট দরকার, যাতে মেরামতটা ঠিকঠাক হয়। প্রচুর হিমঘরের ব্যবস্থা যেন থাকে, যেটা বারবার করে বলা হচ্ছে, প্রচুর ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র, কিভাবে মাছ ধরবো, কোন মাছ ধরবো, কোন মাছ ধরবো না, মাছটা ধরা পড়ে কি করে প্যাকেটজাত, এই সবটা বরফজাত করা, এটা সবটা ট্রেনিং দরকার। সেই পরিকাঠামোগত উন্নয়নটা খুব জরুরি, তবে কিন্তু তাহলে কিন্তু এই শিল্পের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। একইভাবে সামুদ্রিক প্রজাতি ও বাস্তুতন্ত্রের উন্নয়নটা মনে রাখতে হবে। এই শিল্পের কাঁচামালটা কি? সামুদ্রিক মাছ। আর এই সামুদ্রিক মাছের যোগান তখনই অব্যাহত থাকবে যখন ইকোসিস্টেম ঠিক থাকবে। আমি সামুদ্রিক উদ্ভিদগুলোকে তুলে ফেললাম কোনো কারণে, তাহলে তো মাছ থাকবে না। থাকবে কি না? তো ইকোসিস্টেম যদি ঠিক থাকে তাহলেই কিন্তু মাছের যোগানটা ঠিকঠাক থাকবে। তো এই জন্য সামুদ্রিক প্রজাতি ও বাস্তুতন্ত্রের উন্নয়নটাও দরকার। তাহলে আমরা যদি এইগুলো করি, স্বাভাবিকভাবে এই শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকবে না। ওকে, আশা করি এই শিল্পের এই এই পোর্শনটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, যে আমরা জানলাম যে বাণিজ্যিক মৎস্য শিকারটা কি, ভারতের এই শিল্পে ভারতের ইম্পর্টেন্স বা গুরুত্ব কি, ভারতের ক্ষেত্রে এটার গুরুত্ব, এই শিল্পে ভারত এখন ডেভেলপ করেছে কেন, কি কি সমস্যার মধ্যে পড়ছে, ভবিষ্যতে কি কি সম্ভাবনা আছে, ভারতের কোন কোন রাজ্যে এই মাছ ধরাতে বা কোথায় কোথায় কি রকম মৎস্য বন্দর গড়ে উঠেছে, সবটাই, বা কারা এগিয়ে এই মাছ ধরার ক্ষেত্রে, সবটাই কিন্তু আমরা জেনেছি। আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে, ছবি দেখলেই বুঝতে পারছো, সেটা হচ্ছে বনজ সম্পদ ভিত্তিক ইন্ডাস্ট্রি, ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি, কাগজ শিল্প। কাগজ শিল্প কিন্তু মূলত বনজ সম্পদ ভিত্তিক শিল্প। কেন বনজ সম্পদ ভিত্তিক শিল্প? আমরা এর কাঁচামাল দেখলেই বুঝতে পারবো। কাগজ শিল্পের মূল কাঁচামাল কিন্তু দুটো। প্রথমটা হচ্ছে তন্তু জাতীয় কাঁচামাল। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কিন্তু তন্তু জাতীয়। এই তন্তু জাতীয়র মধ্যে মূলত কি? নরম কাঠ, সাবাই ঘাস, হ্যাঁ, এই ধরনের বাঁশ, এই ধরনের জিনিসগুলো, আখের ছিবড়ে বা এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয়। এটা ছাড়া কিন্তু কাগজ হবে না। আর কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে বা রাসায়নিক কাঁচামালটাও প্রয়োজন হয়, হয়তো পরিমাণে কম, কিন্তু এটা ছাড়াও হবে না। কস্টিক সোডা, সোডা অ্যাশ, ব্লিচিং পাউডার, এই ধরনের জিনিস, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কাগজ শিল্পের কাঁচামাল, তন্তু জাতীয় কাঁচামাল এবং রাসায়নিক কাঁচামাল। এবার হচ্ছে আমরা জানবো ভারতে এই শিল্পের ডিস্ট্রিবিউশনটা বা বন্টন। দেখো, এটা মোটামুটি এখনকার র্যাঙ্ক অনুযায়ী বর্তমানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কাগজ শিল্পে ভারতের পজিশন 5th পজিশন ওয়ার্ল্ডে। কাগজ, এবার কাগজ অনেক রকমের হয়, মূলত কাগজ আর কাগজের বোর্ড, কারণ নিউজ পেপারের কাগজ হয় বা আরো অনেক রকমের কাগজ হতে পারে। মূলত কাগজ বলতে এখানে কাগজ বা কাগজের বোর্ড, সেই কাগজের বোর্ড উৎপাদনে মহারাষ্ট্র হচ্ছে এখন 1 নম্বর, প্রথম উৎপাদন। পুনে, বল্লারপুর, নাগপুর বা সাঙ্গালি যে সব জায়গা, অন্ধ্রপ্রদেশ আছে, রাজমন্দ্রি, শিবপুর, তিরুপতি, নেল্লোর, শ্রীকাকুলাম। পশ্চিমবঙ্গের কোথায়? টিটাগড়, ত্রিবেণী, কাকিনাড়া, দক্ষিণেশ্বর, রানীগঞ্জ, ত্রিবেণী আছে, এখানে দেওয়া হয়নি। কর্ণাটকের ভদ্রাবতী, মাইসোর, ব্যাঙ্গালোর, বেলেগাঁও, গুজরাটের রাজকোট, ভাদোদরা, সুরাট, আহমেদাবাদ, উত্তরপ্রদেশে সাহারানপুর, মিরাট, লখনৌ, গোরখপুর, এরকম বিভিন্ন রাজ্য এই শিল্পে কিন্তু খুব ডেভেলপ করেছে। মধ্যপ্রদেশ আছে, হ্যাঁ, দেখে নাও। এছাড়া মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পাঞ্জাব প্রভৃতি রাজ্য এই শিল্প কেন্দ্র, এখানে প্রধান প্রধান শিল্প কেন্দ্রগুলো রয়েছে। এই যে মধ্যপ্রদেশের নেপানগর, একটু আগে লিস্টে আছে, দেখো, এই নেপানগর বিখ্যাত কিসে?
ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা এই নেপানগরে গড়ে ওঠে। আর মধ্যপ্রদেশে আর একটা কারখানা আছে হোসেঙ্গাবাদ, সেখানে কিন্তু আমাদের যে কারেন্সি, আমাদের যে টাকার কাগজ তৈরি হয় সেখানে। তো সেই দিক থেকেও মধ্যপ্রদেশ খুব গুরুত্বপূর্ণ। এবার ভারতে যদি এই শিল্পের অবস্থানটাকে তোমরা দেখো না, তাহলে তোমরা তো একটা জিনিস মাথায় রাখবে, ভারতের শিল্পের শুরুটা কিন্তু মানে মহারাষ্ট্র 1 নম্বর হতে পারে, কিন্তু একটা সময় ভারতের এই শিল্প মানে কোথায় ছিল? পশ্চিমবঙ্গ। ব্রিটিশ আমলে ভারতে পশ্চিমবঙ্গ ছিল কাগজ শিল্পের মেন জায়গা, এবং অনেকদিন ধরে এই জায়গাটা রেখেছে। ভারতে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর এ প্রথম কাগজ কল গড়ে ওঠে। তার পরবর্তীকালে ত্রিবেণীতে, আবার তোমার ওদিকে রানীগঞ্জ, টিটাগড়, দক্ষিণেশ্বর, কাকিনাড়া, রানীগঞ্জ, বিভিন্ন জায়গায়, চাকদা, প্রচুর জায়গায় এরকম কাগজ কল গড়ে ওঠে। সহজে কাঁচামাল পাওয়া যায়। পরবর্তীকালে ব্রিটিশ, যেহেতু আমাদের কলকাতা রাজধানী ছিল, প্লাস শিক্ষার প্রসারটা পশ্চিমবঙ্গে বেশ ছিল, কাগজের চাহিদা ছিল, বিভিন্ন কারণের জন্য পশ্চিমবঙ্গে কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাই এই শিল্পের বিকেন্দ্রীভবন হয়, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই চারিদিকটা মহারাষ্ট্র আছে, অন্ধ্রপ্রদেশ আছে, কর্ণাটক, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন দিকে। কিন্তু মূল একদেশী ভবন কিন্তু মূলত প্রথম দিকে ঘটেছিল কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। শ্রীরামপুর, মনে থাকে যেন শ্রীরামপুর। চলো আমরা যদি ম্যাপ দেখে নিই, দেখো একটা বই থেকে তোলা, এই বিভিন্ন যে প্রচুর কাগজ কল কিন্তু ভারতবর্ষে রয়েছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়। তো এটা তোমরা এরকম ম্যাপ পাবে, তোমাদের বইগুলোতেও আছে। আমিও একটা হাতের কাছে একটা ম্যাপ বই থেকে আমরা এটা জোগাড় করেছি। এটা হচ্ছে ভারতের কাগজ শিল্প। ওকে, ক্লিয়ার? আমি এটা ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা পড়ে নিয়েছি, বিভিন্ন রাজ্যের মধ্যে এখানে চিহ্নিত করা আছে। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটাই ওই একটু আগে যেটা বললাম যে নিউজ প্রিন্ট কারখানা কোথায়? মধ্যপ্রদেশের নেপানগর, মহারাষ্ট্রের বল্লারপুর, কর্ণাটকের ভদ্রাবতী, তামিলনাড়ুর কারুর, এখানে প্রভৃতি জায়গায় কিন্তু নিউজ প্রিন্ট কারখানাটা রয়েছে। এবার ভারতের কাগজ শিল্পের উন্নতির কারণ, কজেস অফ ফর ডেভেলপমেন্ট অফ পেপার ইন্ডাস্ট্রি। ভারতে কেন এই শিল্পে ডেভেলপমেন্টটা হয়েছে? সবার প্রথম, কাঁচামালের সহজলভ্যতা। দু রকম কাঁচামাল, তন্তু জাতীয় এবং রাসায়নিক। তন্তু জাতীয় কাঁচামাল মূলত আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, প্রচুর পরিমাণে নরম কাঠ বা বাঁশ বা বিভিন্ন রকমের কাঁচামালটা আমরা সহজে পেয়ে যাই, তন্তু জাতীয়। রাসায়নিক কাঁচামালটা কি করে পাচ্ছি? ভারতবর্ষে কিন্তু এখন পেট্রো রসায়ন শিল্পে খুব ডেভেলপ করেছে। স্বাভাবিকভাবে পেট্রো রসায়ন শিল্প কারখানাগুলো থেকে কিন্তু আমরা যে সোডা অ্যাশ বা ব্লিচিং পাউডার বা কস্টিক সোডা, এই ধরনের প্রোডাক্ট গুলো পাচ্ছি। এবারে এবং এছাড়া যদি আমাদের কোনো কারণে হাতের কাছে নাও থাকে, আমাদের প্রচুর বন্দর আছে, সেখান থেকে আমরা বিদেশ থেকেও আমদানি করে নিতে পারছি। তো কাঁচামালের সহজলভ্যতা একটা গুরুত্বপূর্ণ। সমৃদ্ধ বাজার ও চাহিদা। ভারতবর্ষে বিপুল জনসংখ্যার দেশ, কম বেশি আমাদের 2011 সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা 121 কোটি। 2021-এ হয়নি, আমরা জানি, করোনা মহামারীর জন্য। এখন 2025 দাঁড়িয়ে অনুমান করা হয় ভারতের জনসংখ্যা 145 কোটির কাছাকাছি হতে পারে, অনুমান করা হয়, ভুল ঠিক হতে পারে, বা আমি ধরে নিলাম 140 কোটি। 140 কোটি যদি ধরে নিই এখন জনসংখ্যা, যতক্ষণ না আমাদের জনগণনা না হচ্ছে ততক্ষণ আমরা জানতে পারবো। তো এই যে এত লোকের মধ্যে একটা বড় অংশ মানুষ তো শিক্ষার সঙ্গে যুক্ত, ভারতের শিক্ষার হার বাড়ছে, শিক্ষার প্রসারে কিন্তু কাগজ ছাড়া হবে না। তো এই যে ভারতের দেশের মধ্যে যে বিশাল বাজার বা চাহিদা, কাগজের চাহিদা, এবং এছাড়া তার সঙ্গে শুধু বইপত্র না, নিউজ পেপার থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে প্রচুর জায়গায় কাগজ লাগছে, এই প্রচুর চাহিদা আছে, যেটা একটা বড় কারণ। বিদ্যুৎ শক্তির যোগান। কাগজ শিল্পের ক্ষেত্রে মূলত জলবিদ্যুৎ শক্তিটা বেশি ব্যবহার করা হয়। তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ দের শক্তির যোগানটা ভারতে প্রত্যেকটা রাজ্যে কম বেশি প্রচুর পরিমাণে, আমাদের কি যেসব রাজ্য এই শিল্পে ডেভেলপ, সেখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে আসছে। স্বাভাবিকভাবে বিদ্যুৎ শক্তির যোগানটা আমরা পেয়ে যাচ্ছি। শ্রমিক লাগবে, শ্রমিক আমাদের দেশে যেহেতু জনসংখ্যা প্রচুর, দক্ষ অদক্ষ দুরকম শ্রমিকই আমাদের আছে অ্যাভেলেবেল, শ্রমিক পেতে আমাদের কোনো প্রবলেম নেই। পরিশ্রুত জলের যোগান। কাগজ শিল্পে কিন্তু প্রচুর পরিষ্কার জল লাগে, বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে এই জন্য এই শিল্পে গড়ে উঠতে আমরা দেখতে পাই, বা জলাধারকে কেন্দ্র করে।
সেখান থেকে জলের যোগানটা আমাদের দেশে রয়েছে, আমরা নদীমাতৃক দেশ, আমরা জলের কোনো সমস্যা আমাদের দেশে নেই। পরিবহন ব্যবস্থা উন্নত, আমাদের যত দিন যাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে পরিবহন, সেটা একটা ব্যাপার। মূলধনের যোগান, বিভিন্ন শিল্পপতি এই শিল্পে প্রচুর টাকা ইনভেস্ট করছে, যেহেতু এর ভবিষ্যৎ ভালো, স্বাভাবিকভাবে মূলধনের যোগানটাও কোনো সমস্যা নেই। সো এইগুলো হচ্ছে মেন কারণ যেগুলো আমাদের এই শিল্পে গড়ে ওঠার পিছনে রয়েছে। এবার গড়ে তো উঠলো, আবারও বললাম আমাদের পজিশন কততে, 5th পজিশনে। তাহলে ফার্স্ট পজিশনে আমরা যেতে পারছি না কেন? আমাদের কিছু সমস্যার মধ্যে পড়ছি। কি সমস্যা জেনে নিই। অনুন্নত বা অপ্রধান কাঁচামাল, যেগুলো অপ্রধান কাঁচামাল, প্রথম কথা সব কাঁচামাল, যে নরম কাঠ বললাম বা বাঁশ, এগুলো ভালো কোয়ালিটির হচ্ছে না। কানাডা, ইউএসএ তে যে ভালো কোয়ালিটির বা রাশিয়াতে যে ভালো কোয়ালিটির কাঁচামাল আছে সেটা কিন্তু আমাদের দেশে নেই, বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডে, এটা একটা ফ্যাক্টর। আর যে অপ্রধান কাঁচামাল, যে রাসায়নিক কাঁচামাল যেগুলো, সেগুলোরও প্রোডাকশন আমাদের, আমরা একটু আগে বললাম পেট্রোশন শিল্পে ডেভেলপ করেছি, পাচ্ছি, কিন্তু যেরকম চাহিদা সেই অনুযায়ী পাচ্ছি না, যেন বিদেশ থেকে আমদানি করতে গিয়ে একটু খরচ বেশি হয়ে যাচ্ছে। রাসায়নিক দ্রব্যের প্রভাব সেটাও আছে, ঠিক আছে। উচ্চ উৎপাদন ব্যয়, এই যে বিদেশ থেকে যখন আমি কাঁচামাল আনতে যাচ্ছি, তাতে কি হচ্ছে, উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। তারপরে প্রযুক্তিটা যতটা ডেভেলপ হওয়ার কথা, যেগুলো একটু পুরোনো দিনের কাগজ কল, সেখানে প্রযুক্তির উন্নয়ন দরকার, না হলে কি হচ্ছে, উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। বাজারে দেখা গেল কাগজের দামটা অনেক বেশি হচ্ছে, তখন কি করছে, অন্যরা অন্য জায়গা থেকে আমদানি করছে যাদের দামটা কম, তাতে আলটিমেটলি উচ্চ উৎপাদন ব্যয় একটা বড় সমস্যার কারণ হয়ে যাচ্ছে। ওই যে বললাম প্রযুক্তির অভাব, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণেই প্রযুক্তি ডেভেলপ হয়নি। তোমাকে সবসময় কারেন্ট প্রযুক্তিটা নিয়ে আসতে হবে, কিচ্ছু করার নেই। যত দিন যাবে একটা প্রযুক্তি দিয়ে কিছুদিন চললো, কয়েক বছর চললো, তারপর আবার প্রযুক্তি চেঞ্জ করতে হবে, নাহলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। প্রযুক্তি ডেভেলপমেন্টটা জরুরি। বিদ্যুৎ সমস্যা রয়েছে, আমরা বিদ্যুতের ক্ষেত্রে অনেক এগিয়েছি, কিন্তু এখনো জায়গা বিশেষে কিন্তু অনেক জায়গায় বিদ্যুতের সমস্যা, বা মাঝখানে মাঝখানে কারেন্ট নেই, থাকছে না, এই যে টেকনিক্যাল প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হচ্ছে। তো এই সমস্যার মধ্যে এইগুলো আমরা ফেস করছি এই শিল্পের ক্ষেত্রে। তবে এই শিল্পেরও সম্ভাবনা প্রচুর। সম্ভাবনাটা কিরকম? একটা বাজার, প্রচন্ড পরিমাণে সম্প্রসারিত বাজার, একটু আগেই বললাম, দেশের মধ্যে ব্যাপক বাজার তৈরি হচ্ছে শিক্ষার প্রসার হওয়ার জন্য, এবং আমাদের প্রতিবেশী দেশ হতে পারে বা আশেপাশে অন্যান্য বিদেশেও একটা বড় বাজার রয়েছে। প্রযুক্তির যদি আমরা উন্নয়ন এখন ঘটানোর চেষ্টা করছি, ডিপার্টমেন্ট থেকে, বিভিন্ন শিল্প দপ্তর থেকে প্রযুক্তির উন্নয়নের উপর তারা নজর দিয়েছে, বিদেশ থেকে প্রযুক্তি আনা বা দেশের যাতে প্রযুক্তি ডেভেলপমেন্ট করা যায় সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে উৎপাদন ব্যয়টাকে কমানো যায়। কাঁচামালের যোগান বৃদ্ধির জন্য যা যা দরকার সেটা করছে, ঠিক আছে, সে তন্তু জাতীয় হোক বা রাসায়নিক, সেইটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কাঁচামালের যোগানটা বৃদ্ধি করাটা। রাসায়নিক শিল্প উন্নতি, রাসায়নিক আমাদের এটার উপর, যেহেতু রাসায়নিক শিল্পের উপর বেস করে কাগজ শিল্পটা অনেকটা নির্ভর করে, রাসায়নিক শিল্পে ডেভেলপমেন্টটা করে, যাতে এই শিল্পের প্রচুর ডেভেলপমেন্টটা হয়। বিপুল প্রতিযোগিতা, ঠিক আছে, এই শিল্পে দেশের বাইরে কিন্তু প্রচুর প্রতিযোগিতা রয়েছে, আমরাও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আমরাও আমাদের বেস্টটুকু দেব, যাতে কি হতে পারে, আমরা বিদেশের বাজার, বিশেষ করে আফ্রিকার বাজারটাকে আমরা যাতে নিতে পারি। অনেকটা আমাদের আফ্রিকার দিকে কিন্তু, বা মিডিল ইস্ট বা আফ্রিকার দিকে কিন্তু আমাদের অনেকটা বাজার আমরা এগোতে পেরেছি প্রতিযোগিতার মধ্যে সম্মুখীন হয়ে। তো সেইটা একটা ব্যাপার। শিল্পনীতি, সরকারকে শিল্পনীতি সময় অনুযায়ী করতে হবে, যদি কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে শিল্পনীতিটাকে কিন্তু আমাকে চেঞ্জ করতে হতে হবে। শিল্পনীতি এমন হতে হবে যাতে বিদেশি বিনিয়োগ প্রচুর পরিমাণে আসে, বিদেশি পুঁজি প্রচুর পরিমাণে আসে, যাতে এই শিল্পের ব্যাপক পরিমাণে প্রসার হয়। তো এইগুলো হচ্ছে এই শিল্পের সম্ভাবনা। আমরা অনেকটা বড় একটা ক্লাস পেলাম, যে ক্লাসের মাধ্যমে এই শিল্প চ্যাপ্টারটার মূল 3টে শিল্প কিন্তু আমরা কভার করলাম। 3টে শিল্প কি কি? খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, আর বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য চাষ, ঠিক আছে। তো এই 3টে, আশা করি এই শিল্প, এবং এখান থেকে মূলত প্রত্যেকটার অবস্থান কোথায়, ভারতের কোথায় কোথায় এটা রয়েছে, তার গড়ে ওঠার কারণ, কি কি সমস্যা,
এবং প্রসপেক্ট এবং রিলেটেড যে বিষয়গুলো, যে কাঁচামালের কথা বললাম বা এগুলো তো আসবেই। তোমাকে আমাদের মনে রাখতে হবে শিল্প কেন ডেভেলপ মানে গুরুত্বপূর্ণ। যে দেশ যত শিল্পে উন্নত হবে সে দেশের আর্থিক উন্নতি তত হবে। ঠিক আছে, স্বাধীনতার পরবর্তীকালে আমাদের ভারতবর্ষ শিল্প বলতে 2-3টে শিল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, এরকম 2-1টা শিল্প। তো বা মোটর গাড়ির ক্ষেত্রে, তাও মোটর গাড়িও না ঠিক, মূলত আর ওই কাগজ শিল্প কিছু ক্ষেত্রে এরকম। কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের পরবর্তীকালে মনে হয়েছে যে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে দেশের উন্নয়ন হবে না। বিভিন্ন রাজ্য সরকারকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময়ে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোতে শিল্পের ধাপে ধাপে, রাতারাতি কোনোদিন শিল্প ডেভেলপমেন্ট হয় না, এই শিল্পগুলোকে নিয়ে একটু 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 করে ডেভেলপমেন্ট করে আজকে আমাদের একটা একটা জায়গায় এসছি। আমরা চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক জায়গায় এসছি। তার একটা বড় কারণ আমাদের এত বড় শিল্পের একটা ঐতিহ্য রয়েছে বা একাধিক শিল্প আমাদের দেশে ডেভেলপ করেছে। এখন হয়তো পঞ্চবার্ষিক পরিকল্পনা কনসেপ্ট নেই, এখন নীতি আয়োগ এসছে। সেই নীতি আয়োগের মাধ্যমে কিন্তু শিল্পে উৎসাহ দেওয়া থেকে শুরু করে বিনিয়োগ বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্ন পলিসি নেওয়া হচ্ছে যাতে আমাদের শিল্পের কিন্তু ডেভেলপমেন্টটা হয়। কারণ শিল্পে যত ডেভেলপমেন্ট হবে, দ্বিতীয় স্তরে কার্যাবলী যত ডেভেলপ হবে, তত দেশের আর্থিক উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। সো এই জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আশা করি তোমাদের প্রত্যেকের যা যা প্রশ্ন ছিল এই চ্যাপ্টার রিলেটেড বা এই 3টে শিল্পের ভিত্তি করে, সেগুলোর সমাধান হয়েছে। তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই চ্যানেলের সঙ্গে থাকো। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সময়ে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক গুলো তোমাদের সামনে আসছে। তোমরা আশা করি সেই ক্লাসগুলো করছো। আমরাও পরবর্তীকালে খুব দ্রুত বাকি যে 4টে শিল্প আছে সেই শিল্পগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে আবার তোমাদের সামনে আসবো। তাই জন্য আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।